ও যাওয়ার পরে বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়ায় চলে যায়, শর্ট তো করলোই না, ও আর একটা মামলা ঠুকে দিল আমার নাম গেলাম। তার মানে আমি সেকেন্ড টাইম দেউলিয়া হইলাম, তখন করোনার একটা ভাইব চলতেছে এবং আমি নিয়ার টু জিরো আবার। তার মানে আমার কোনো আর ব্যাকআপ নাই। আপনার ভাবির অ্যাকাউন্টে সম্ভবত তখন প্রায় 15 লক্ষ টাকার মতো লাস্ট আমাদের ছিল। তখন আপনার ভাবির ওই 15 লক্ষ টাকা আমি নিয়ে নিলাম। বর্তমানে তো এআই নিয়ে অনেক কিছু চলতেছে, অ্যান্ড আমি জাস্ট আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই। লাস্ট এক, আপনার ওই 2007 সালের ফ্রিল্যান্সিং থেকে এখন যখন আপনি দেখেন জিনিসপত্র অনেক সহজ হয়েছে, এটা আমি জানি। এখন যদি কেউ শুরু করতে চায় তার কীভাবে শুরু করা উচিত, প্রথম প্রশ্ন। সেকেন্ড হচ্ছে এআই নিয়ে আপনি বর্তমানে কতটুকু আপডেটেড আন, কী করতেছেন, বা এআই নিয়ে আপনার কোনো SaaS মডেলে কোনো বিজনেস করার কোনো ইচ্ছা আছে কিনা, এই দুইটা কোশ্চেন। আমার এখনও মনে আছে যে আমার যখন ফার্স্ট টাকাটা আসে তখন ডলার রেট ছিল 64 টাকা। ট্রাস্ট মি, আমি জাস্ট কার্ডটা ঢুকাইলাম, ঢোকানোর পরে আমার এই পৃথিবীটা মানে আমার কাছে তখন বলছে না, আই এম উইনার, আই এম দ্য লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আমি ঝুপড়ি হোটেল দিয়ে শুরু করেছি, বাট আমি কোনো না কোনো একদিন সিলিকন ভ্যালিতে আমার একটা ছোট্ট অফিস হলে আমার থাকতে হবে। সো দিস ইজ মাই ড্রিম। বর্তমানে আমার একটা কোম্পানি কিন্তু ইউএসএতে রেজিস্টার্ড। এখন আমি যেটা জানতে চাই, ওরকম একটা সময়তে ডিজিটাল মার্কেটিংয়ের বই, তখন বাংলাদেশে অলরেডি ফ্রিল্যান্সিং নিয়ে অনেকে কাজ করতেছে, বাট 2021 সালে হাউ ওয়াজ দ্য সাকসেস অফ দ্য বুক, অ্যান্ড কখন মনে হলো যে বই লেখা দরকার, বা কেন বই লিখছিলেন, এইগুলো জানার খুব ইচ্ছা। তার মানে এই যে থার্ড টাইম যে দেউলিয়াটা হইলাম, এই থার্ড টাইম দেউলিয়াতে কিন্তু আমি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হলাম না, আমি একদম লিটারেলি আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। সো নো ওয়ান কুড রিচ মি। আপনার যে স্টোরিটা খুবই শর্টে শুনতে চাই, যে আপনি কোথা থেকে শুরু করলেন, তারপরে কিভাবে করে এই ডিজিটাল মার্কেটিংয়ের মানে এত তাড়াতাড়ি সব কিছু গ্র্যাপ করলেন। কারণ ইনফরমেশন সবার কাছে একই টাইমে আসে, কিন্তু এত তাড়াতাড়ি গ্র্যাপ করে কিভাবে এত কিছু করে ফেলছেন তখন? থ্যাংক ইউ তন্ময় ভাই। আসলে আমি যখন 2007-এ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার একটা প্ল্যান ছিল যে আমাকে কিছু করতে হবে, কারণ অন দ্য টাইম মাই ফাদার ওয়াজ জবলেস। সো এটা ছিল একটা সার্ভাইভাল পিরিয়ড। এবং আমি যখন ঢাকা থেকে, আমি রাইফেলস পাবলিক কলেজের স্টুডেন্ট ছিলাম, এরপর আমি খুলনা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হই। তো আমি ভর্তি হওয়ার পরে আমার একটা হতাশা কাজ করতো, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যারা পড়াশোনা করছে, গ্রাজুয়েশন শেষ করবে, এরা সবাই দেশের বাইরে চলে যাবে। বাট আমার আসলে মানে কখনোই মনে হয়নি যে আমার বাবা মাকে রেখে আমি অনেক দূরে চলে যাই, মানে তাহলে আমি সেপারেটেড হয়ে যাব। কারণ আমার ফ্যামিলিতে আমার একজন গ্র্যান্ডফাদার আছেন, যিনি অলমোস্ট প্রায় 50 ইয়ার্স ধরে দেশের বাইরে চলে গিয়েছেন, এবং উনি কিন্তু এই 50 ইয়ার্সে আর দেশে ব্যাক করতে পারেন। উনি হয়তো গ্লোবালি অনেক বড় ধরেন যে অধ্যাপক বা অনেক কিছু করছে, বাট উনি কিন্তু আর ব্যাক করতে পারেনি। এবং এই আমাদের যে সোসাইটি, বাংলাদেশের কথা বলেন বা আমার গ্রামের 5টা মানুষের কর্মসংস্থান করতে পারেনি, সে তার বাবার মৃত্যু দেখে যেতে পারেনি, এগুলো আমি আসলে ফিল করেছি। সো তখন আমার মনে হচ্ছে যে না, আই ডোন্ট লাভ টু লিভ মাই কান্ট্রি। সো আমার এই ইমোশনগুলো কাজ করেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার দেশের জন্য কিছু করা দরকার। এবং তখন থেকে আসলে আমার প্ল্যান ছিল যে আসলে কিছু একটা করতে হবে। তো আমি যেহেতু খুলনাতে পড়াশোনা করতাম, ঢাকার ছেলে মেয়েদের যেই ফ্যাসিলিটিগুলো থাকে, টিউশন বা এই ধরনের যে অপরচুনিটিগুলো থাকে, খুলনাতে কিন্তু আসলে এই অপরচুনিটিগুলো ছিল না। সো তখন আমরা, আপনি হয়তো জানেন, নিরালা মোড় নামে একটা জায়গা আছে। সো আমরা নিরালাতে আড্ডা দিতাম মোড়ে। সো আমার এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা আসলে কিন্তু ওই নিরালা মোড় থেকেই শুরু হয়। আমার একটা প্রথমে যেই আমি একটা ঝুপড়ি হোটেল দিই। তো ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্ট ঝুপড়ি হোটেল একদম ফার্স্টে গিয়েই আপনার ধরেন 2 মাসের মাথায় আমি ঝুপড়ি হোটেল দিই। কত সালে ভাই এটা 2007 সালে। সো একদম যদি বলেন যে আসলে 2007 সালে ওই ঝুপড়ি হোটেল দিয়েই আমার কিন্তু যাত্রা শুরু, এবং এন্টারপ্রেনারশিপ। এবং 2010 সালে আমার খুলনাতে একটা অফিস ছিল। তো তখন আমার এক স্যার ছিলেন, উনি এখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সোহাগ আওয়াল স্যার। সো উনি তখন আমার অফিসে একদিন এসেছিলেন। তো অফিসে আসার পর তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে নাজমুল, তোমার আসলে স্বপ্নটা কী? তা আমি আসলে তখন স্যারকে বলেছিলাম যে স্যার, আমি ঝুপড়ি হোটেল দিয়ে শুরু করেছি, বাট আমি কোনো না কোনো একদিন সিলিকন ভ্যালিতে আমার একটা ছোট্ট অফিস হলে আমার থাকতে হবে। সো দিস ইজ মাই ড্রিম। সো এই ড্রিমটা আমি আসলে আজ থেকে আরও প্রায় 15 বছর আগে, বা আরও বেশি বলতে পারেন 17-18 বছর আগে আমি আসলে দেখে এসেছি যে টুডে অর টুমোরো, মানে কোনো একদিন আমার এরকম দিন আসতে হবে যেই দিন আমার সিলিকন ভ্যালিতে একটা আপনার হচ্ছে অফিস থাকতে হবে।
এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে বর্তমানে আমার একটা কোম্পানি কিন্তু ইউএসএতে রেজিস্টার্ড। ওয়াও, সো আমি আমার স্বপ্নটা ফুল না আসতে পারলেও আমি একটা অন্তত কাগজে হলেও আমি অ্যাটলিস্ট এটুকু এস্টাবলিশ করতে পারছি যে আই হ্যাভ অ্যান অর্গানাইজেশন দ্যাট ইজ রেজিস্টার্ড ইন ইউএসএ। হ্যাঁ সো আপনি যে প্রশ্নটা করছিলেন যে ডিজিটাল মার্কেটিংয়ে আসার যে গল্পটা, ব্যাপারটা হচ্ছে দেখেন 2007 সালে যেহেতু আপনারা 2007-এর ইন্টারনেটে ব্যবহার করেছেন কিনা আমি জানি না, আমি অনেক ছোট তখন। তখন আপনি অনেক ছোট। 2007-এ আমি যখন প্রথম আমার ক্যারিয়ার শুরু করি, সো ফার্স্ট আমার ক্যারিয়ারের যে ফার্স্ট টাস্ক বা অ্যাসাইনমেন্ট ছিল সেটা ছিল রিরাইটিং। আচ্ছা, রিরাইটিং তখন খুব জনপ্রিয় ছিল, কারণ হচ্ছে এসইও তখন মার্কেটিংয়ের তখন আসলে এই মেটা বলেন, টিকটক বলেন, গুগল অ্যাডসটা তখন ছিল, কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় এবং সবথেকে কনভেনিয়েন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল এসইও, এবং এসইওর জন্য প্রচুর কন্টেন্টের প্রয়োজন হতো। তখন কিন্তু আমাদের তখন কিন্তু আমাদের মতো আমাদের এখনকার যেমন চ্যাট জিপিটি বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এগুলো আমরা তখন চিন্তাও করতে পারি নাই। ইভেন আপনি শুনলে অবাক হবেন যে আমি যে ইন্টারনেট কানেকশনটা প্রথম ব্যবহার করি সেটা ছিল সম্ভবত 3 kbps এর ইন্টারনেট। এবং আপনি কখনো জিমেইলের বেসিক ভিউ দেখেছেন? আমি জিমেইলের বেসিক ভিউ দিয়ে শুরু করেছি, এবং এই বেসিক ভিউটা আপনার সম্ভবত জুম আলট্রা, সিটিসেলের যখন জুম আলট্রা আসলো, ওই বেসিক থেকে আমরা এখন যে ভিউটা দেখি এই ভিউটা আমরা তখন দেখি। তখন আমার কাছে এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় ছিল যে আমি বেসিক ভিউ থেকে আমি একটা স্ট্যান্ডার্ড ভিউ, যেটাকে বলে স্ট্যান্ডার্ড ভিউ দেখতে পাচ্ছি। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে জিওগ্রাফিক্যাল লোকেশনটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, কারণ আমি যদি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমি টিউশন বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু খুলনাতে যেহেতু আমার আসলে অপশন ছিল না, আইসোলেশনটা এক্স্যাক্টলি, তখন ওই আইসোলেশনটা আমাকে এই ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার ক্ষেত্রে বা আমার সারাউন্ডিংসে একটা কমিউনিটি ছিল যারা আসলে ওই সময়ে একদম পায়োনিয়ার বলা যায়। তখন কিন্তু বাংলাদেশে আপনার এরকম ইন্টারনেট পেনিট্রেশনও হয় নাই, আমরা কখনো ব্রডব্যান্ড ব্যবহার করতে পারবো এরকম চিন্তাও আমার মাথায় আসে নাই, কারণ 1 GB ইন্টারনেটের দাম ছিল হচ্ছে 300 টাকা। ক্যান ইউ ইমাজিন যে 300 টাকা দিয়ে 1 GB ইন্টারনেট কিনে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কথা বলে তাদের কাছ থেকে টাকা আদায় করা, ইট ওয়াজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট জার্নি। এবং তখন কিন্তু আসলে আমি জানতামও না যে আসলে আমি এই ট্রানজ্যাকশনগুলো কীভাবে করবো। এবং আপনাকে আমি বলে রাখি একটু, যেহেতু গল্প করতে বসছি, আমার এখনও মনে আছে যে আমার যখন ফার্স্ট টাকাটা আসে, এটা সম্ভবত 2007 সালের কোনো একটা মাস হবে, সম্ভবত এটা। আমি যতদূর জানি ইন্টারনেট ব্যাংকিং একটু ভালোভাবে কাজ করতো না। ইন্টারনেট ব্যাংকিং তো তখন আমি তো এগুলো ছিলই না, স্মার্টফোন ছিল না, আপনার ইন্টারনেট ব্যাংকিং কোত্থেকে আসবে, আসলে এরকম ছিলই না। তো আমাদের হচ্ছে ফার্স্ট আপনার যখন আমার টাকাটা আসলো, আমার মনে আছে $77, তখন ডলার রেট ছিল 64 টাকা সম্ভবত, এরকম অ্যারাউন্ড হবে 5-6 হাজার টাকা এরকম। তো যেটা হলো যে আমি যেহেতু আমার অন্য আর্নিং সোর্স তখন ছিল না, সো তখন যেটা ছিল যে এই $77 আমি freelancer.com থেকে আর্ন করি। তো freelancer.com-এর তখন শর্ত ছিল যে আপনি আর্ন করার পরে 21 দিন পরে আপনি ফার্স্ট উইথড্র দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে আই হ্যাড টু ওয়েট ফর 21 ডেজ। এই 21 দিন পরে আমি টাকাটা তখন নাম ছিল মানি বুকার্স, সেটা কিন্তু এখন আর নাই, সেটা হয়ে গেছে স্ক্রিল। আচ্ছা, সো এই মানি বুকার্সে যখন আমি টাকাটা উইথড্র করি, তখন সামহাও আর মানি বুকার্স হচ্ছে লক হয়। ড্যাম মানে হচ্ছে তখন আমি আসলে আই গট ফ্রাস্ট্রেটেড। আসলে আমি এতদিন ধরে কষ্ট করলাম, আমি রাত জেগে কাজ করলাম, এবং ইট ওয়াজ রিয়েলি আ ডিফিকাল্ট জার্নি। মানে এখনকার ছেলেমেয়েরা হয়তো শুনলে চিন্তা করবে যে এটা একটা আজগবি বা গাঁজাখুরি গল্প হয়ে যাচ্ছে, বাট এটা প্র্যাকটিক্যাল গল্প। সো যেদিন আমার মানি বুকার্স এরকম লক হলো, তখন মানে ওরা আমার কাছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট সামথিং, তো আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে আমার ব্যাংকের টাকাই ছিল, মানে আমি ব্যাঙ্কই খুলছি হচ্ছে মাত্র 1 সপ্তাহ উইথড্র করার জন্য, এগুলো উইথড্র করার জন্য আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি। সো আমি তখন ব্যাঙ্ক থেকে ওই স্টেটমেন্ট দিয়ে মানি বুকার্সে দিলাম। আমি 3 দিন আমার মনে আছে যে আমি ইউনিভার্সিটিতে গেছি, ফ্যাল করে তাকাইছিলাম। আমাদের একটা ইউনিভার্সিটিতে একটা দোকান আছে, তপনদার দোকান, খুলনা ইউনিভার্সিটিতে খুব বিখ্যাত একটা দোকান। তো এই তপনদার দোকানে যে একদম ফ্যাল করে তাকায় থাকতাম। তো আমাদের সিনিয়র ভাই 2-4 জন আসতো, কী হয়েছে তোর, সমস্যা কি? আমি তো আর তাদেরকে বুঝাতে পারতেছি না প্রবলেমটা কি।
তা আমার এক বড় ভাই ছিলেন যিনি আসলে এটা নিয়ে কাজ করতেন, তা আমি বললাম যে ভাই এই ঘটনা, বলে তুই টেনশন করিস না, এগুলো আমারও হয়েছে, এটা সলভ হয়ে যাবে। তো এটাও সলভ হলো। সলভ হওয়ার পরে যেটা হলো, এটা সলভ হলো আরও 10 দিন পরে। যে সলভ হওয়ার পরে তো যখন আমি টাকাটা পাবো, মানে আমি মানি বুকার্স থেকে ব্যাংকে উইথড্র দিলাম, তো তখন নর্মালি টাকা আসতে 8 থেকে 10 দিন টাইম লাগতো। তো এই যে 10 দিনের ব্যাপার, আমার এখনও মনে আছে যে ওই 10 দিন আমার লাইফের মনে হয় সবচেয়ে ক্রাইসিস যেই ব্যাপারটা বলা হয়, ওই ক্রাইসিস টাইমটা আমি পার করছি। এবং ওই ক্রাইসিসটা ছিল এরকম যে আমার এক বড় আপু ছিল, যিনি এখন গভর্নমেন্ট একটা ব্যাংকের অনেক বড় অফিসার। তো উনি আমাকে 200 টাকা ধার দিয়েছিলেন, $200 অন দ্য টাইম। তো শেষ যে 9 দিনের মাথায় মানে উনি আমার খুবই, মানে আমার রিডিং পার্টনার ছিলেন। তো 9 দিনের মাথায় উনি আমার কাছে টাকাটা চাইলেন যে তবু আমার ওই 200 টাকা দরকার। কিন্তু তখন আমার ওই 200 টাকা আসলে ছিল না, কারণ আমি তখন দুপুরে 10 টাকাও আমার কাছে থাকতো না। এবং আমার এখনও মনে আছে 10 টাকা দিয়ে আমি দুপুরে লাঞ্চটা করতাম, মানে ইউনিভার্সিটির আমাদের যে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া ছিল, 10 টাকায় আপনার ভাত আর সবজি এগুলো হয়ে যেত। তো লাস্ট আমার মনে আছে যে আপনার যেদিন আসলে টাকাটা আসলো তার আগের দিন দুপুরবেলায় আমার শুধু একটা এটিএম কার্ড আছে। আমার তখনকার মতো আপনার এখন যেভাবে ধূপধারাক্কা আমরা ট্রানজ্যাকশন করে ফেলতেছি, দেশে বিদেশে এখানে সেখানে ট্রানজ্যাকশন করছি, সো এরকম ফ্যাসিলিটিটা আসলে আমার ওই সময় ছিল না, বা আমাদের ওই এরাটাই ওরকম ছিল আসলে। তো তখন আপনার যেটা হলো যে আমি আগের দিন আপনার হচ্ছে ভাবলাম যে আসলে যাই, একটু ব্যাংকে যাই, দেখি খোঁজ নেই। কারণ আমার বড় ভাই বলছিল যে টাকা আসলে অনেক সময় ব্যাংকে যেয়ে ওদেরকে আবার মানে দিতে হয় যে না, এই টাকাটা আমি এই ইনভয়েসের এগেনস্টে বা এইভাবে আমি পাইছি। তো তখন এরকম সিস্টেম ছিল, এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে। তা আগের দিন যখন ব্যাংকে যাওয়ার টাকাও আমার কাছে ছিল না। তো দুপুরবেলায় আমার এখনও মনে আছে হাদি চত্বর, যেটা আমাদের খুলনা ইউনিভার্সিটি, ওখানে আমি দাঁড়ায় আছি, আমার ছোটো ভাই দাঁড়ায় আছে, বলতেছি যে তোর তো গাড়ি আছে, তুই তাহলে আমার সাথে ময়লাপোতা তখন এটা মানে শিববাড়ি মোড়ে, চল একটু ব্যাংকে যাই। তো বললো আচ্ছা ঠিক আছে চলো ভাই, তোমার নিয়ে যাই। মানে আমার কাছে টাকা নাই, আমার যাওয়ার টাকা নাই, ও আমাকে একটা কোটি টাকা দামের একটা গাড়িতে ও আমাকে নিয়ে যায়। মানে আমি মানে মানে ওই যে একটা কথা আছে না যে হচ্ছে মশা মারতে কামান দাগা, তো আমার অবস্থা হচ্ছে তাই। তা আমার ওই ধরেন যে $77 জন্য আমি একটা প্রাডো গাড়িতে করে আমি শিববাড়ি মোড়ে যাচ্ছি, ব্যাংকে যেয়ে বললো যে না, আপনার টাকা এখনো আসেনি। তো ওই আপুটা আমার সাথে খুব মানে করে বসলো, মাইন্ড করে বসলো যে আমি টাকা দিতে পারতেছি না, 200 টাকা। পরের দিন বৃষ্টি হচ্ছে, তো আমি খুব ফ্রাস্ট্রেটেড। তো দুপুরবেলা একবার এটিএম বুথে গেলাম, টাকা পাইলাম না। তো তারপর আবার ক্লাসে ফিরে গেলাম। ক্লাস থেকে বিকাল সম্ভবত 5টার গাড়ি ছিল, আমাদের ইউনিভার্সিটির গাড়ি থেকে, আপনি জানেন পাবলিক ইউনিভার্সিটিতে। তো তখন আমি গাড়িতে আপনার হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে আমি জাস্ট নিরালা মোড়ে এসে আমি চিন্তা করলাম যে একটু এটিএম বুথে চেক করি, দেখি টাকা আসছে কি না। ট্রাস্ট মি, আমি জাস্ট কার্ডটা ঢুকাইলাম। ঢোকানোর পরে আমার এই পৃথিবীটা, মানে আমার কাছে তখন মনে হচ্ছে না, আই এম উইনার, আই এম দ্য লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। এবং আই উইল বি এবল টু দ্যাট ইজ মানে গো বিয়ন্ড মানে হিয়ার। তো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য জার্নি। সো ওই জার্নিটা আসলে আমি এখনও রিকল করি। এবং আমার আপনি জানেন যে 2014 সালে যখন টেকি সফল উদ্যোক্তাদের গল্প একটা বই লেখা হয়, ওখানে আমার ফিচার করা হয়েছিল। সো আমার ওই ভাঙা মডেম দিয়ে কিন্তু আমার ক্যারিয়ার শুরু। মানে আই স্টার্টেড উইথ জাস্ট একদম ভাঙা একটা মডেম দিয়ে। এবং তারও আগের কথা যদি বলি, সেটা ছিল যে আমার এক বড় ভাই আমাকে সন্ধ্যাবেলায় মডেম দিয়ে যাইতেন, কারণ উনি চাকরি করতেন। সেই মডেমটা আমি সারা রাত ব্যবহার করতাম, সকালবেলা আবার মডেমটা ফেরত দিতাম, উনি আবার অফিসে নিয়ে চলে যেতেন। সো এইভাবে কিন্তু আমার প্রথম যে টাকাটা আর্নিং করা, এটা কিন্তু আমি এইভাবে আর্ন করেছি। সো ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট জার্নি, যেটা আমার মনে হয় যে এখনকার জেনারেশন আসলে চিন্তাও করতে পারে না। এক্স্যাক্টলি, সেখান থেকেই আমরা আসলে আমাদের কনভারসেশন শুরু করবো। যেমন এই জন্যে আমি আপনার আরেকটা পডকাস্ট আছে, আমরা ওই পডকাস্টে যেগুলো কভার করছি বেশিরভাগ চেষ্টা করবো এই পডকাস্টে অ্যাভয়েড করার। বাট ওই পডকাস্টে আমি যখন আপনার জার্নিগুলো শুনলাম, আমার মনে হলো যে ওকে, আমি এখন যখন কাজ করতেছি আমার অনেক জায়গাতেই আমি ধরেন আমার যেসব স্ট্রাগলগুলো আছে, এই স্ট্রাগলগুলো তখন কিছুই না। আমার কোনো জায়গায় একটা জায়গায় কনভার্জন ট্র্যাকিংয়ের একটা জিনিস বুঝতেছি না, স্ক্রিনশট নিচ্ছি, চ্যাটজিপিটি দিয়ে বলতেছে, ডিপ রিসার্চ না মানে থিঙ্কিং মডেল দিয়ে বলতেছে যে তুমি অ্যাক্ট অ্যাজ আ কনভার্জন ট্র্যাকিং এক্সপার্ট, অ্যান্ড আমাকে এটা সহজে বলো যেন 15 বছরের বাচ্চা বুঝে।
আমাকে এটা সলভ করে দিচ্ছে, আমি করতেছি, ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এমন সময় যেখানে ইন্টারনেট নাই, যেখানে কথার কথা আমি একটা ডিভাইস ইউজ করি, আমার 15 ঘন্টা চার্জ থাকে, অ্যাপল ম্যাকবুক এয়ার। সো এটা এমন কিছু নাই, মানে কারণ আপনার তো আমি শিওর আপনি ডেস্কটপে কাজ করতেন তখন, তখন তো laptop ছিল। 100%, মানে ল্যাপটপটা তো তখন মানে Luxury. লাক্সারি। মানে আমি যেই সময়টার কথা বলছি, ল্যাপটপ ওয়াজ লাক্সারি, কারণ আমার ডেস্কটপটাই তখন সেলেরন প্রসেসরের ডেস্কটপ একটা ছিল। ওই যে বড় মানে একটা হ্যাঁ, ওই যে হ্যাঁ, বড় যে মনিটর থাকে, পেছনে বড়, এত বড়। হ্যাঁ এত বড় মনিটর, মানে এগুলো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা মনে হয় দেখলে boring মনে দেখলে করবে। হ্যাঁ মনে করবে যে এটা কি। তো ওইটারই দাম ছিল প্রায় অলমোস্ট 70,000। ও আচ্ছা। মানে আমি যখন কিনছিলাম আর কি অ্যারাউন্ড 70,000-এর মতো মানে পড়েছিল। সো ইট ওয়াজ লাক্সারি, মানে ল্যাপটপ ওয়াজ টোটালি লাক্সারি অন দ্যাট টাইম, হ্যাঁ, নট লাইক ওইরকম সময় শুরু করেছেন। আর আমি মেইনলি আপনাকে যেভাবে ডিসকভার করেছি সেটা বলি। প্রথম হচ্ছে আমার যে ডিরেক্টর ছিলেন উনি আমাকে একটা আমি যখন চালডালে জব করতাম, সো 2020 সালের ডিসেম্বরের দিকে বইটা শুরু, আপনি প্রি বুকিংয়ে আমি ছিলাম ওয়ান অফ দেম আর কি। আপনি যখন ম্যাঙ্গো পিপলদের জন্য ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ওইটার প্রি বুকিংয়ের জন্য আমি চেষ্টা করেছিলাম। আপনাদের একজন কাস্টমার সার্ভিস এজেন্ট ছিলেন, আমার এক্স্যাক্টলি ওনার নাম মনে আছে, জেবা ওনার নাম ছিলেন। হ্যাঁ, সো উনি মনে হয় আমি প্রি বুকিং দেওয়ার পরে উনি আমাকে কল করে বলছেন আপনি কি বইটা কনফার্ম করবেন? বলে হ্যাঁ। দেন আই মেড দ্য পেমেন্ট, অর মেবি ক্যাশ অন ডেলিভারি ছিল, যাই হোক। সো বইটা এত মোটা ছিল, অনেক কিছু লেখা ছিল, একদম স্ক্রিনশট নিয়ে নিয়ে। দেন আমি বইটা প্রথমবার পড়ি, ওই বইটা আপনি কি অবাক হবেন শুনে, ওই বইটা আমার কাছ থেকে নিয়ে আরও 5-6 জন পড়ে। সো ওইখান থেকে ফার্স্ট টাইম আই গট টু নো অ্যাবাউট ইউ। এখন আমি যেটা জানতে চাই, ওরকম একটা সময়তে ডিজিটাল মার্কেটিংয়ের বই, তখন বাংলাদেশে অলরেডি ফ্রিল্যান্সিং নিয়ে অনেকে কাজ করতেছে, বাট 20-21 সালে হাউ ওয়াজ দ্য সাকসেস অফ দ্য বুক, অ্যান্ড কখন মনে হলো যে বই লেখা দরকার, বা কেন বই লিখছিলেন, এইগুলো জানার খুব ইচ্ছা। সো যখন আমি অন্টারপ্রেনারশিপের ফুল ফ্লেজেডে, ধরেন এটা হবে 17 শেষে বা 18 ফার্স্টে, তো এসে 1 বছরের মাথায় আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেল এবং আমি ফার্স্ট দেউলিয়া হলাম। কত সালে এটা? এটা ছিল আপনার হলো 2018 সালের ধরেন 31শে ডিসেম্বর আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেল। এবং আমি আমার এই যে ফ্রিল্যান্সিং লাইফের যত টাকা, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি ব্যাংকের একটা প্রিমিয়াম কাস্টমার ছিলাম। মানে আমি Wow. যখন আমি ইউনিভার্সিটি লাইফে বিয়ে করছি, তো তখন ধরেন প্রিমিয়াম কাস্টমার, কারণ আমি $1,000-1,500 ইনকাম করতাম। তো ওই সময় $1,000-1,500 ইনকাম করলে আমি ব্যাংকে গেলে, আমার ওয়াইফ সহ ব্যাংকে গেলে, ব্যাংকের ম্যানেজার আমাকে ভেতরে ডেকে চা খাওয়াইতো, বাবা তোমরা চা খাও, তোমরা আমার ব্যাংকের একজন ভালো কাস্টমার, তোমরা বিদেশ থেকে রেমিটেন্স আনতেছো, এটা আমার ব্যাংকের জন্য বেটার। মানে আমি সেই রকম একটা জায়গাতে ছিলাম। এবং তারপরে আমার ক্যারিয়ারের ধরেন যে আমি প্রায় 200, 250, 300 মানুষের টিম চালিয়েছি। তো হঠাৎ করে যখন আমার সব কিছু বন্ধ হয়ে গেল, ফার্স্ট টাইম আমি দেউলিয়া হলাম। তো ইট ওয়াজ আপনার হচ্ছে ধরেন যে 2018 একদম 31 ডিসেম্বরে আমার বোর্ড আর মানে এটা চিন্তা করলো যে আমরা এই কোম্পানিটা বন্ধ করে দিব। এবং আমি ইতিমধ্যে 1.5 বছর কোনো রকম রিমিনারেশন ছাড়া আমার নিজের পকেটের টাকা, এবং তখন আমার স্টিল দ্য কার ওয়াজ অন লোন, সো সব কিছু মিলে আমি ফার্স্ট টাইম ডিপ্রেশনে চলে গেলাম। সো 2019-এ আমি যখন আবার মানে শুরু হলো, তো প্রথম 3-4 মাস আমি একদম বাসায় শুধু শুয়ে থাকতাম। আমার একটা তখন আমার একটা বেবি ছিল, তো আমার বাচ্চা শুধু বলতো, তখন ডিপ্রেশন ব্যাপারটা কি আমার আমি তখনও রিয়েলাইজ নিজে বুঝতে পারেন, মনে হচ্ছে বুঝতে পারি না আসলে আমি এত স্যাড। বড় ক্ষতি হইলো। হ্যাঁ, এত বড় ক্ষতি হলো, কিন্তু ডিপ্রেশন ব্যাপারটা কি বা সিভিয়ার ডিপ্রেসিভ ডিসঅর্ডার ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমি তখনও আসলে রিয়েলাইজ করতে পারিনি। বাট একটা সার্টেন টাইমে মানে স্টাডি করতে করতে আমি বের করলাম যে আসলে এটাকে বলা হয় সিভিয়ার ডিপ্রেসিভ ডিসঅর্ডার। সো তখন আমি একজন সাইকোলজিস্ট ওনার কাছে দেখালাম। তো উনি দেখানোর পরে আমাকে কিছু মেডিকেশনের ব্যবস্থা করলেন। কিন্তু ওই মেডিকেশনগুলো আমি ধরেন 3-4 দিন নেওয়ার পরে আমি দেখলাম যে আমি শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি, মানে আমার আর কোনো কিছুই কাজ করছে না। বাট একটা জিনিস আমার কাজ করছে, যে আমাকে কিছু করতে হবে। মানে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি অন্তত এটা বুঝি যে ডোপামিন বা সেরোটোনিন যখন আমার প্রোডাকশন কমে যাচ্ছে তখন আমি স্যাড হচ্ছি। হ্যাঁ, কর্টিসল, তখন আমি হচ্ছে যে আপনার স্যাড হয়ে যাচ্ছি। সো ওই মেডিসিনগুলো বেসিক্যালি আমাকে আরেকটু এনার্জাইজ করছে। তা আমি তখন হচ্ছে যে আপনার মেডিসিন অফ করে দিলাম, সব অফ করে দিলাম। তখন আমি আবার হচ্ছে যে ভাবতে শুরু করলাম। তখন আমি সোফায় বসে বসে শুয়ে শুয়ে ভাবতাম যে আসলে মানে বিভিন্ন গল্প পড়তাম। তো এর মধ্যে একটা গল্প আমার সামনে আসলো, ওলফ অফ ওয়াল স্ট্রিট। আপনি হ্যাঁ, মুভিও হয়েছে, হ্যাঁ একটা মুভিও হয়েছে পরে। তো ওই লোকটা কিন্তু আপনার হচ্ছে একসময় খুব সুপারস্টার। মানে আপনি দেখেন যে
আমি 2013 থেকে 15 পর্যন্ত আপওয়ার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি 2014 সালে বাংলাদেশের বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পাই। দেন হচ্ছে 2014 সালে আপনার হচ্ছে আপওয়ার্কের যখন আপনার ইলিয়ান্স ওডেস অ্যানুয়াল ইম্প্যাক্ট রিপোর্ট হয়, তখন আমেরিকা থেকে যেই জার্নালটা প্রকাশিত হয় সেখানেও কিন্তু আমার একটা ফিচার ছিল। সো আমি অনেক বড় বড় পত্রিকায়, টেলিভিশনে ইন্টারভিউ দেয়া মানুষ। আমি বড় বড় প্রজেক্ট ম্যানেজ করে আসছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট করে আসছি, 200, 250, 300 কোটি টাকার প্রজেক্ট ডিপিপি আমি লিখে আসছি। আর আমার এখন কিছুই নাই। এবং আমি তখন ভাবতাম কি আসলে আমাকে দিয়ে মনে হয় আর হবে না, কারণ এটা হচ্ছে যে তখন আমার ইয়ে ছিল। তো Primary তখন আমি feeling. তখন আমার ফিলটা ছিল এরকম। সো তখন আমি ওই যে ওলফ অফ ওয়াল স্ট্রিটের ওর একটা কোট ছিল, আমি ফুলটা হয়তো আপনাকে এখন বলতে পারবো না, যে ও যেটা বলেছিল যে আই গট গ্রিডি, মানে ওর একটা কোট ছিল যে আই গট গ্রিডি, গ্রিড ইজ নট গুড, অ্যাম্বিশন ইজ গুড, আই আই গেট, মানে ও যেটা বলার চেষ্টা করছে যে আমি অনেক গ্রিডি হয়ে গেছিলাম, যার কারণে আমি ফেল করেছি। আমি আমি অ্যাম্বিশন ভালো, গ্রিড ভালো না। এবং হচ্ছে যে তুমি বেশি দিবা, কম নিবা, মানে এরকম একটা কথা ছিল। তো ওইটার পরে আমার মনে হলো যে না, আসলে লাইফ এখানে শেষ হয়নি আমার, এটা আসলে লাইফের একটা অধ্যায়। এবং এবং এটাও পার হয়ে যাবে। এটা পার হয়ে যাবে, এবং এটাকে বলা হয় মিড লাইফ ক্রাইসিস। সো তখন আমি আবার চিন্তা করলাম যে কি করা যায়। সো তখন আমি আপনার হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর কাছে গেলাম যে আমি আমি একটা কোম্পানি স্টার্ট করতে চাই। এর মধ্যে আমার একটা ছোট ভাই ছিল যে হচ্ছে গ্রেতে জব করতো, গ্রে মার্কেটিং এজেন্সি, হ্যাঁ মার্কেটিং খুবই এজেন্সি। পুরনো। সো ও আমাকে বলছিল ভাই তোমাকে দিয়ে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি হবে না, আর যাই হোক ঠিক আছে। এবং এটা ছিল আপনার 27 নম্বর একটা টেস্টি ট্রিট রেস্টুরেন্ট, তখন এখন মনে হয় এটা নাই। ওই টেস্টি ট্রিট রেস্টুরেন্টে বসে আমাকে বলছিল, আর আমি ওকে চ্যালেঞ্জ করছিলাম, মানে 4 জন টেবিলে বসেছিলাম, আমি ওকে এরকম টেবিল চাপড়ে বলছিলাম যে আমি যদি কোনো দিন বেঁচে থাকি তাহলে আমি মার্কেটিং কমিউনিকেশন এজেন্সির টাকা দিয়ে আমি বিএমডাব্লিউ গাড়িতে চড়বো। তখনও কিন্তু আমার মার্কেটিং কমিউনিকেশন এজেন্সির গ্লোবাল মডেল, লোকাল মডেল, এই মডেলগুলো আমার আসলে এই বিজনেস মডেলগুলো ইট ওয়াজ নট ক্লিয়ার টু মি। বাট আমার পার্সোনাল কনফিডেন্সের কারণে আমি ওকে ওই টেবিলে বসে টেবিল চাপড়ে বলে আসছি আমি করে যে দেখাবো। আমি এটা যদি আমি বেঁচে থাকি, আমি নাজমুল হোসেন, আমি কোনো না কোনো দিন মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি দিয়ে আমি মার্সিডিজ বেঞ্জ গাড়িতে ঘুরবো। সো আমি তখন ওই আমার একটা আমি খুব জিদি মানুষ, আমার ওই জিদটা আমার মাথায় কাজ করতো। সো 2019-এ আমি আপনার 18-তে যখন ফেল করলাম, দেউলিয়া হয়ে গেলাম, 2019-এ আমি আপনার অগস্ট বা সেপ্টেম্বরের দিকে আমি চিন্তা করলাম যে না, লেটস বিগিন অ্যানাদার জার্নি। সো আমি আবার অ্যানাদার একটা জার্নি স্টার্ট করলাম। এটা কি নাম বলে ছিল- এজেন্সি দিয়ে? হ্যাঁ, এটার নাম ছিল T3 কমিউনিকেশনস লিমিটেড। কিন্তু তখনও আমার ধারণা ছিল না যে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সির মডেল কি, হাউ আই উইল মেক দ্য প্রোডাক্ট, আমার প্রাইস কি হবে, হোয়াট ইজ দ্য রেভিনিউ মডেল, এগুলো কোনো কিছুই আমার আসলে ঠিক ছিল না। ঠিক ছিল না, ধারণাই ছিল না। তার মানে আমি একদম একদম বলতে পারেন যে একটা অনিশ্চিত যাত্রাপথে আমি মানে যাওয়া শুরু করলাম। কিন্তু তখনও কিন্তু আমার আপওয়ার্কের প্রোফাইল ছিল, সব কিছু ছিল, আমি কিন্তু চাইলে আবার ফিরে যেতে পারতাম, কিন্তু যে আমি আমি কিন্তু এটাই ফিরে জানি, যাই এটাই নাই। করি। হ্যাঁ, কিন্তু আমি ফিরে যাই নাই কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ইন্ডাস্ট্রি ধরে কাজ করব, আমি Exactly. একটা ইন্ডাস্ট্রি ধরে কাজ করব, সেই ইন্ডাস্ট্রিতে আমাকে একটা জায়গায় যেতে হবে, এটা ছিল আমার মেইন মোটিভেশন। তো আমি যেটা করলাম আপনার 2019-এ স্টার্ট করলাম, এটা ছিল নভেম্বর মাস। মানে এক্স্যাক্টলি প্রায় 6 বছর কয়েক মাস বেশি। হ্যাঁ, অ্যারাউন্ড এরকম। সো আমি নভেম্বরে আপনার স্টার্ট করলাম। আমার লাস্ট আপনার ভাবির অ্যাকাউন্টে সম্ভবত তখন প্রায় 15 লক্ষ টাকার মতো লাস্ট আমাদের ছিল। সো আমি তখন তাকে বললাম যে আমার তো টাকা দরকার। তো আপনার ভাই বললো যে এই টাকা আমি তোমাকে দিতে পারবো না, এটা আমার সেভিংস বা এটা লাস্ট। আমার লাস্ট রিসোর্ট, এই টাকা আমি কোনোভাবেই তোমাকে দিতে পারবো না। তো তখন আমি গ্রামে চলে গেলাম। গ্রামে বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রপার্টি আছে। সো আমি জানতাম যে মানে গ্রামে যদি আমি যাই তাহলে আমি অন্তত জমি বন্ধক রেখে হলেও আমি কিছু টাকা পাবো। সো আমি আবার গ্রামে চলে গেলাম। আমার এখনও মনে আছে, আমার তখন ড্রাইভার নিয়ে আমি চলে গেলাম গ্রামে। প্রথম একবার গেলাম বাসে,
মানে আমি কখনো ধরেন আমি খুলনা থেকে ঢাকা আমি ইউনিভার্সিটি লাইফে এয়ার ছাড়া ট্রাভেল করি নাই। কারণ আপওয়ার্কের আমি তো তখন অনেক টাকা ইউ আর মেকিং আ লট অফ মানি, লটস অফ মানি। সো আমি 2000 ধরেন 10 সাল 11 সাল আমি 13,000 14,000 টাকা এয়ার ফেয়ার দিয়ে ঢাকা যশোর মানে আপ ডাউন করি। মানে তখন কিন্তু এয়ার ফেয়ার এরকম 2,500-3,000 টাকার মধ্যে ছিল না। তখন আপনার এয়ার টিকিট ছিল, রিটার্ন টিকিট ছিল প্রায় 14,000 টাকার মতো, আমার এখনো মনে আছে। সো অনেক এলিট ক্লাসের লোকজন আসলে তখন এয়ার ট্রাভেল করতো। সো আমি ওখান থেকে আবার ধাপাস করে মানে নিচে নেমে গেলাম বাসে। আমি বাসে চলে গেলাম। তো প্রথমবার বাসে যাওয়ার পরে দেন আমি 1 সপ্তাহ গ্রামে কাটালাম। তখন আমার কিন্তু কিছুই নেই, মানে কোনো অপারেশন নাই, কিচ্ছু নাই, নাথিং। আই ওয়াজ প্ল্যানিং হোয়াট শুড আই ডু। এবং আমি আমার যারা এই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করে ওদের সাথে আড্ডা দেই, যাচ্ছি কিভাবে কাজ করছে, এবং আমি ব্লেন্ড করার চেষ্টা করতেছি যে ট্র্যাডিশনাল যে অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে সেটার সাথে আসলে ডিজিটালের কানেকশনটা কোথায়, হোয়াট ইজ দ্য ফিউচার, সামনের দিন নিয়ে কী হবে, কি হতে পারে, এই জিনিসগুলো আমি আসলে তখন মাথায় নিচ্ছিলাম আর কি, যে আসলে অ্যাট ফার্স্ট আমাকে এটা জানতে হবে। কারণ তখন তো মার্কেট ডেভেলপ না। আমি যখন মানে আমি যে এই সময়ের কথা আপনাকে বলছি তখনও কিন্তু মার্কেট এত বেশি ডেভেলপ না, এত বেশি স্যাচুরেটেড না, এত বেশি ম্যাচিউরড না। তখন ডিজিটাল নিয়ে কাজ করতো, আমি যতদূর জানি গ্রে কাজ করতো, গিকি সোশ্যাল কাজ করতো, একদমই গিকিও আপনার 2000 সম্ভবত এটা 15-16 সালে সাগর যখন মানে ওরা যখন গিকি শুরু করলো তখন আমি এম ল্যাব নামে আমাদের একটা প্রতিষ্ঠান ছিল। সো আই ওয়াজ দ্য কোঅর্ডিনেটর অফ এম ল্যাব। তো তখন আমাদের কিন্তু ওই আপনার বড় বড় কোম্পানির কর্পোরেটর আমার ওই এম ল্যাবের সামনে মানে ধরেন 10-15টা গাড়ি দাঁড়ায় থাকতো। মানে শুধু আমি তখন অ্যাডওয়ার্ডসে ট্রেনিং করাতাম কর্পোরেটে। তখন বাংলাদেশে কেউ অ্যাডওয়ার্ডসে ট্রেনিং করাতো না। তো যাই হোক, যেই গল্পটা আপনাকে বলতে যাচ্ছি, তো আমি আবার গ্রামে ফিরে গেলাম, 1 সপ্তাহ আমি গ্রামে কাটালাম। তো আমি যেটা দেখলাম যে না, মানে তখন আমার একটা থিওরি কাজ করতো যে আগের দিনে ডাক্তাররা কোনো অসুখ হলে বলতো কি যে তুমি একটু হাওয়া বদল করে আসো। তা আমি ওই স্ট্র্যাটেজি নিলাম যে ঠিক আছে, আমি 1 সপ্তাহ গ্রামে থাকবো, নো ফোন নাথিং। আমি গ্রামে আমার আলহামদুলিল্লাহ আমার বাবার যেই জমিদারি আছে, যে প্রপার্টি আছে, আমি একটু জাস্ট আমার মা আমাকে বললো যে তোর কিচ্ছু করার দরকার নাই, তুই খালি তোর বাবার জমি জমার উপরে তুই একটু হাঁটাহাঁটি কর। আমি 1 সপ্তাহ শুধু হাঁটাহাঁটিই করলাম। তো আমি খুব মানে তখন খুব ফুরফুরে হয়ে গেলাম। তো আমার বাবা আমাকে বললো যে তোর কত টাকা লাগবে, তুই হচ্ছে তোর কত টাকা লাগবে ওকে বল, ও তোকে তোর টাকা ম্যানেজ করে দেবে। তা আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমার 4 লাখ বা 5 লাখ টাকা হলে আমি ধরেন যে খুব একদম স্মল স্কেল আমি অপারেশন স্টার্ট করতে পারবো। তো আসলে এটাও একটা ভুল প্রেডিকশন ছিল, কারণ 4-5 লাখ টাকা আসলে তো হবে না। তা আমি 4 লাখ টাকা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি আমার অপারেশন স্টার্ট করলাম। কিন্তু ডিসেম্বরে গিয়ে টাকা শর্ট পড়ে গেল। তখন আপনার ভাবির ওই 15 লক্ষ টাকা আমি নিয়ে নিলাম। 2020 সালের সম্ভবত 19শে মার্চ আমি তখন দেখলাম যে করোনা স্টার্ট হয়ে যাবে, মানে তখন করোনার একটা ভাইব চলতেছে এবং আমি নিয়ার টু জিরো। আবার এইবার তো সেকেন্ড টাইম আপনার হচ্ছে যে মানে এবং এবার ভাবির টাকাটাও চলে গেল, তার মানে আমার কোনো আর ব্যাক আপ নাই। সো তখন আমার হচ্ছে যে আপনার লাস্ট আপনার সো হাউ আই উইল সার্ভাইভ, সো দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। কারণ আমার বিজনেস তো ফেল করে গেল, কারণ আমার এই 6 মাসে আপনার ফুল টাকা কি একদম ইনপুট হয়েছে, আউটপুট আসে নাই, ইনপুট টাইম লাগে, এগুলো টাইম ইট টেকস টাইম। বাট তখন আমি এই 3 মাস 4 মাস আমি অনেক লেখালেখি করলাম। মানে তখন অনেক কমপ্লেক্স জিনিসপত্র যেগুলো ছিল, আপনি হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, তখন আমি যে কমপ্লেক্স অ্যাট্রিবিউশন মডেল নিয়ে এখন অনেকে কথা বলে, তাও 99% মার্কেটের অ্যাট্রিবিউশন মডেল বোঝে না। আমি সেই সময় অ্যাট্রিবিউশন মডেল মানে এটা খুবই কমপ্লিকেটেড যেই ব্যাপারগুলো ছিল, গুগল ট্যাগ ম্যানেজারের যেই ব্যবহারগুলো ছিল, সো আমি তখন এটা নিয়ে লেখালেখি করলাম। সো আমার লেখা দেখে তখন অনেকেই আমাকে ফোন করা শুরু করলো, আপনি এটা জানেন আমি শিখতে চাই, আপনি এত একজন ট্যালেন্টেড মানুষ, তো আপনি আমাদেরকে ট্রেনিং দেন। তো আমি এর মধ্যে আপনার অনলাইনে 2টা কোর্স চালু করলাম, একটা হলো 999 টাকা, একটা হলো 1999 টাকা। তা আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট কিছু ভর্তি হওয়া শুরু করলো। এবং আপনার করোনা শুরু হলো, তখন আমার একটা ভয় কাজ করলো যে আমি কিভাবে বেঁচে থাকবো, কারণ ঢাকা শহরে থাকতে গেলে আমার খাওয়া দাওয়া মানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো তখন আমার বাবা জব করতেন খুলনাতে, আমি আবার ব্যাক টু খুলনাতে চলে গেলাম। তার মানে আমি সেকেন্ড টাইম দেউলিয়া হইলাম, মানে ফার্স্ট টাইমের কথা তো বললাম, সেকেন্ড টাইম দেউলিয়া হইলাম,
দেউলিয়া হয়ে আমি আবার আবার ব্যাকফুটে। ব্যাকফুটে আবার সেই খুলনাতে আমি চলে গেলাম। কিন্তু প্রথম 1 সপ্তাহ 10 দিন আমি আই ওয়াজ থিঙ্কিং যে হোয়াট ইজ নেক্সট, কারণ করোনা শুরু হয়ে গেল, মানুষ মানে ইকোনমি কলাপস করলো, সো হোয়াট শুড আই ডু। তখন আমি একটা চিন্তা করলাম যে প্রাইসিংয়ের একটা মডেল আছে, সেটা হলো পেনিট্রেশন প্রাইসিং। অনেকগুলো মডেল প্রাইসিংয়ের আছে। পেনিট্রেশন তার মানে হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট মার্কেটে পেনিট্রেট করতে চাই কিন্তু অনেক লোয়ার প্রাইসে, বাট ভ্যালু অনেক হাই থাকবে। সো তখন আমি আপনার 299 টাকায় একটা ট্রেনিং লঞ্চ করলাম। আলহামদুলিল্লাহ এই ট্রেনিংটা সুপার হিট করলো, এবং এখন বাংলাদেশে আপনার এটা কি লাইভ কোর্স ছিল? এটা লাইভ ছিল। আমার জন্য খুব হেক্টিক ছিল, কারণ ট্রেনিং দেওয়া এটা ভেরি ডিফিকাল্ট। এবং আপনার এখন বাংলাদেশের মার্কেটে অনেক কোচ, অনেক মেন্টর, অনেক বড় বড় এন্টারপ্রেনার তখন আমার এই কোর্সের স্টুডেন্ট ছিল। তো ওই কোর্স চলাকালীন সময়ে আমার যে লেখাগুলো ব্লগে আমি লিখতাম, তো আমাদের এক প্রকাশক আমাকে ফোন করে বললো, ভাই আপনার লেখাগুলো অনেক সুন্দর, আপনাকে কিছুই করতে হবে না, আপনি আমাকে একটু টাইম দেন, আমি আপনার বাসায় আসবো কম্পিউটার নিয়ে, আপনার এই পুরো লেখাগুলোকে নিয়ে আমি আমার একটা বই। বই কম্পাইল করে দিব। হ্যালো, দ্যাটস গ্রেট, আমার একটা বই লেখা হয়ে গেল। সো উনি আসলে আমাকে সহযোগিতা করলেন, প্রিয়মুখ প্রকাশনী ফারুক ভাই। So, উনি খুলনা আসছিলেন? না না, ও ঢাকাতে, আমি তখন আচ্ছা, ঢাকা, আচ্ছা, মানে ঢাকা মানে থেকে করোনার back পরে আবার অগস্টে আমি ব্যাক টু ঢাকা। বুঝতে কারণ পারছি। অগস্টের মধ্যে আমি বুঝে গেছি যে নাও আই ক্যান সার্ভাইভ ইন ঢাকা। বুঝছি। মানে অগস্টে আমার ধরেন একটা বড় কমিউনিটি তৈরি হয়ে গিয়েছে, এবং আমি এখন বুঝতে পেরেছি যে না, মানে আমি এখন ঢাকায় গেলেও সার্ভাইভ করতে পারবো। বুঝছি। সো ঢাকায় আসার পরে তখন আপনার আমি হচ্ছে আবার এই যে আবার লেখালেখি শুরু করলাম। ফেজ 3 অফ ইওর লাইফ শুরু হলো। এটা হলো Professional আপনার হচ্ছে life-এ। যে সেকেন্ড আপনার ধাক্কার পরের যেই ব্যাপারটা। সো এবার আপনি শুনতে যাবেন যে থার্ড আমি দেউলিয়া কিভাবে হলাম, তাই না? এটাই Yes, তো প্রশ্ন। আমি এটা আমার ইসে এটা রাখবো। হচ্ছে যে মানে এটা আমি এখনো পর্যন্ত কোনো পডকাস্ট বা কোনো জায়গায় আমি আসলে ডিসক্লোজ করিনি, বাট আজকে আমি ডিসক্লোজ করব। হুম। সেটা হলো 2020-এর নভেম্বর বা ডিসেম্বর মাসে, তখন আমি ঢাকাতে, তখন করোনার চলতেছে ফুল ফ্লেজেডে। তখন আপনার এইচটিটি পুল বাংলাদেশ নামে একটা কোম্পানি বাংলাদেশে আসে। ফেসবুক পেমেন্টে সাপোর্ট দিত ওরা। হ্যাঁ, তো তখন এইচটিটি পুল বাংলাদেশে এসে দেখলো যে এই মার্কেটের টপারকে, মানে কার কাছে কাস্টমার আছে, ওরা এসে দেখলো যে আমি হচ্ছে টপার মার্কেটের, মানে আমি মার্কেটটা লিড করতেছি, মানে এইখানে আমার প্রচুর কাস্টমার আছে। সো আমি একদম এইচটিটি পুল বাংলাদেশের প্রথম দিকের একজন ডিস্ট্রিবিউটর। ইটস এ ডিস্ট্রিবিউশন বিজনেস। মানে আপনার এইচটিটি পুল যেটা ডিস্ট্রিবিউটর আপনার কাছে আসবে, আপনি ডিস্ট্রিবিউট করে হ্যাঁ, ছোট আমি মানুষদের বলবেন যে আমি এইটা use আমি করো। দিব এটা, ফাইন। সো মার্কেট আসলে সারা পৃথিবীর মার্কেটিং সিস্টেম কিন্তু একই, যে আপনার হচ্ছে মানে ট্র্যাডিশনাল যদি সিস্টেম হ্যাঁ। বলেন, ডিটুসি বাদ, যদি আপনি সবার ক্ষেত্রে আসলে মার্কেটটা আপনার ম্যানুফ্যাকচারার থেকে ডিস্ট্রিবিউশনে যায়, মানে ডিস্ট্রিবিউটরের কাছে যায়, ডিস্ট্রিবিউটর থেকে ডিলারের কাছে যায়, ডিলারের কাছ থেকে আপনার হচ্ছে মার্চেন্টের কাছে যায়, হুম। মার্চেন্ট থেকে কাস্টমারের কাছে যায়। দিস ইজ দ্য ইকোসিস্টেম অফ দ্য মার্কেট। মানে এটা কিন্তু আপনি ডিজিটালে আনেন আর ট্র্যাডিশনালে আনেন, Formula মার্কেট same. কিন্তু সেম। হুম। মানে এই ফরম্যাটেই মার্কেটটা চলে। হুম। সো আমার প্রচুর কাস্টমার, সো এইচটিটি পুল আমাকে ক্রেডিট দিচ্ছে, আমি আমার কাস্টমারদেরকে ক্রেডিট দিচ্ছি, কারণ মার্কেট তো গ্রো করতে হবে। মার্কেট গ্রো করতে গেলে তো আপনাকে ক্রেডিট ফাংশনে যাইতে হবে, রাইট? একটা Exactly. প্রোডাক্ট মার্কেটে পেনিট্রেট করাতে গেলে কিন্তু ক্রেডিট একটা খুব Important বড় জিনিস। একটা ভূমিকা পালন করে। তো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে জায়গাটা হলো, সেটা হলো যে আপনার আমি যাদেরকে ধরেন ফাংশন করতেছি, এবং আমার ব্যবসাটা কিন্তু বড় হয়ে গেছে, মানে এই যে ধরেন হঠাৎ করে আবার 6 মাসের মধ্যে আমি মানে আমার প্রায় 35 জনের টিম হয়ে গেছে। এবং আমি তখন চিন্তা করলাম যে আসলে ট্রেনিং আর আমি করাবো না, আমি হচ্ছে প্রসেসটা ম্যানেজ করি। কারণ আসলে ট্রেনিং কিন্তু একটা সেলফ এমপ্লয়মেন্ট একটা ব্যাপার, মানে আপনি যেভাবেই জিনিসটাকে ক্যালকুলেট করেন, ট্রেনিং দেওয়াটা দরকার, বা ট্রেনিং হয়তো আমিও কন্ডাক্ট করব, কিন্তু আমার কাছে এখন আসলে ট্রেনিং বিক্রি করে টাকা নেওয়াটা জিনিসটা আমার কেন যেন পার্সোনালিটি বলেন, বা হচ্ছে যে আমার মার্কেটে মানুষ আমাকে যেভাবে পারসিভ করে, বাংলাদেশের মার্কেটে যেহেতু আমি 18 বছর ধরে কাজ করি, সো আলহামদুলিল্লাহ এই মার্কেটের বেশিরভাগ মানুষই আমাকে চেনে।
তো আসলে আমি তাদের কাছে ট্রেনিং বিক্রি করে টাকা নিব, এই জিনিসটা আমার কাছে এখন আর মানে তখন আর ভালো লাগেনি। এটাও একটা ভুল ডিসিশন, কারণ আপনি হচ্ছে আপনার ওই ইনকাম স্ট্রিমটা অফ করে এক্স্যাক্টলি দিয়েছেন। এক্স্যাক্ট, এটা একটা ভুল ডিসিশন। কারণ আপনি যখন কোনো একটা কাজ করছেন তখন অড কাজকেও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, যেটা আমি পরে এসে বুঝছি যে তখন আমাকে ওটা অড মনে হলো, ওটা আমার কন্টিনিউ করাটা উচিত দরকার ছিল। বাট আমি অন দ্যাট টাইম আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এই মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং বা একটা নিশে কত বড় হওয়া যায় সেটাকে এক্সপ্লোর করতে গেছি, এবং সেইটা এক্সপ্লোর করতে গিয়ে আমি একটা ই কমার্স প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই। তারা আমার স্টুডেন্ট ছিল এবং তাদের সাথে আমার কমিটমেন্ট ছিল এরকম, আমি নাম বলতেছি না ফর দ্য সেক অফ, মানে কারণ আমি এখন নাম বলে দিলে এটা খুবই একটা বাজে একটা কাজ হবে। সো তারা আমার সাথে কমিটমেন্ট করেছিল, মানে তখন তাদের বিজনেস ছিল না, করোনার মধ্যে বিজনেস বন্ধ, তারা মাল বিক্রি করতে পারতেছে না, দোকান বন্ধ। সো আমি তাদেরকে কমিটমেন্ট দিলাম যে ভাই এই বিজনেস, এবং আমি নামও বলছি না, নিশটাও বলছি না, খুবই লাক্সারি নিশ, মানে যে প্রোডাক্টের ভ্যালু হচ্ছে ধরেন অ্যারাউন্ড 20,000 টাকা, আচ্ছা, বুঝতে পারছি। সিঙ্গেল ইউনিটের ভ্যালু হচ্ছে 20,000 টাকা। তা আমি চ্যালেঞ্জ দিলাম যে ভাই এই ব্যবসাটা আমি 1 কোটি টাকার ব্যবসায় নিয়ে যাব। আমি আসলে মানে মানে আই ওয়ান্টেড টু বি এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বেসিক্যালি, সো দ্যাট ইজ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। সো আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, মার্কেটিং তো আমি বুঝি, বাট মার্কেটে কীভাবে একটা জিনিস প্র্যাকটিক্যালি কাজ করে এখানে আমি ড্রাইভ করি, এবং আমার টিমও রেডি। এর মধ্যে যেটা হয়েছে দেখেন, এসটিটিপুল আমাকে ক্রেডিট দিচ্ছে, আমি মার্চেন্টকে মানে আমি আমার কাস্টমারকে দিচ্ছি। ওভার টাইমে কী হলো, এসটিটিপুল ডিরেক্টলি মার্চেন্টকে দেওয়া শুরু করলো। হ্যাঁ, ইয়েস, এনিওয়ান কুড অ্যাক্সেস। এক্স্যাক্টলি, বাট মার্কেট তো এইভাবে হয় না, হয় আপনার মার্কেটে তো একটা ইকোসিস্টেম দিয়ে মার্কেটে চলতে হয়। এবং এখানে যেটা হলো যে এসটিটিপুলে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা এই কাজটা করলো। এটা করার ফলে কি হলো, ধরেন আমি 1,000 ক্লায়েন্ট অনবোর্ড করলাম, মার্কেটিং করে এই করে সেই করে প্রসেস দাঁড় করালাম, আমি মার্কেট দাঁড় করালাম, কিন্তু মাখন খাইলো আমার পিয়ন। মানে আপনাকে বলে রাখি যে আমার পিয়নেরও গাড়ি আছে। হ্যাঁ, আপনি নিচে তো দেখলেন যে আমার ফিল্ডার গাড়িটা সেই 7-8 বছরের পুরোনো গাড়ি, কিন্তু আমার পিয়ন কিন্তু আমার থেকেও বেশি দামে গাড়ি ব্যবহার করে। বাস্তবতার কথা বললাম। তো যেটা হলো যে এইচটিটিপুল এই মার্কেটে আসার পরে আমি যখন আপনার এই ফেসবুকের মার্কেটটা নিয়ে কাজ করা শুরু করলাম, তখন গিয়ে আপনার হচ্ছে এইচটিটিপুল ডিরেক্টলি কাস্টমারকে কমিউনিকেট করলো, এবং আমি একটা ভিসাস সাইকেলে পড়ে গেলাম। ইয়েস, ডিড ইউ গেট মাই পয়েন্ট? ভিসাস সাইকেলে পড়ার কারণে ওরা আমার বিরুদ্ধে তখন হচ্ছে মামলা করার প্রস্তুতি নিল। তখন আমি আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। লাস্ট 3.5 ইয়ার্স, 3.5 বছর আপনারা কিন্তু কেউই আমাকে পাবলিকলি দেখেনি, এবং আমার মাত্র আমি মনে হয় 6 মাস বা 1 বছর হলো আমি একটু পাবলিকলি এখন আসতেছি, এখন আরও বড় করে আসতেছি, কারণ এখন আপনারা জানেন যে আমরা বেটার বিজনেস পার্টনার হয়েছি, আমরা টিকটক নিয়েও কাজ করছি, ইউএসএতে সিঙ্গাপুরে আমরা এনটিটি তৈরি করেছি। এটা নিয়ে আরো ডিটেলস আমার জানা আছে হ্যাঁ, অ্যাকচুয়ালি। অবশ্যই জানাবো। তো যেটা হলো, আমি আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম কি কারণে, কারণ আমি এটা নিয়ে মামলা খাচ্ছি। তার মানে এই যে থার্ড টাইম যে দেউলিয়াটা হইলাম, এই থার্ড টাইম দেউলিয়াতে কিন্তু আমি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হলাম না, আমি একটা বড় মার্কেটকে সার্ভ করতে গিয়ে আপনার হচ্ছে যে যেই প্ল্যাটফর্ম নিয়ে আমি কাজ করছি, যার জন্য আমি কাজ করছি, সেই প্ল্যাটফর্ম আমার সাথে বিট্রে করলো, এবং আমি একদম লিটারেলি আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। সো নো ওয়ান কুড রিচ মি। মানুষ কিন্তু আমাকে খুঁজে বেড়াইছে যে লোকটা কোথায় গেল। তো যখন এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে আমি গেলাম, তখন আমি এই ইন্ডাস্ট্রিতে, আপনি জানেন যেহেতু আমি অনেক সিনিয়র, তো দেখা যাচ্ছে যে আমাদের যে ট্রেড বডি আছে বেসিস, বাক্য বা এই ক্যাপ, তো এরকম ঘটনাও আছে যে ধরেন এই ট্রেড বডিতে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে দেখা যাচ্ছে 2-4 জন আমার স্টুডেন্ট, মানে খুবই স্বাভাবিক ব্যাপার, রাইট? সো আমি ব্যাপারটা নিয়ে সবার সাথে কথা বললাম, আমি প্রত্যেকটা ট্রেড বডির প্রেসিডেন্টকে কল করলাম, আমি তাদের সাথে একত্রিত হলাম, এবং একত্রিত হওয়ার পরে আমি আমার বিষয়গুলো জানালাম, এবং আমার মতো আরও অনেক সাফারার, এর মধ্যে কিন্তু অনেকে আপনার দেশ ছেড়ে পালাই গেছে ওদের এই মামলার কারণে, কিন্তু আমি কিন্তু দেশ ছেড়ে যাই নাই। আমি আন্ডারগ্রাউন্ডে থাকলেও আমি আমার যেই নেটওয়ার্কগুলো ছিল আমি তাদের সাথে কানেক্টেড ছিলাম, মানে যাদের রিচ করা দরকার তারা আমাকে রিচ করতে পারতো।
কিন্তু অন্যরা আমাকে রিচ করতে পারতো না, কারণ আমার তো ভয় ছিল যে আমি যে কোনো সময় যদি অ্যারেস্ট হয়ে যাই তাহলে আমার বাচ্চা কাচ্চারা ওদের কি হবে। কারণ তখন তো আপনার এখানে বুঝতে হবে একটা রাজনৈতিক ব্যাপারও আছে, যেহেতু এসটিটি পুল আপনার তখন ইন্ডিয়া থেকে কন্ট্রোল হইতো এবং আপনার তখন যেহেতু গভর্নমেন্টটাও আপনার হচ্ছে তখন মানে যেহেতু আওয়ামী লীগ ছিল ইন্ডিয়ান পন্থী, সো আমার ভয় ছিল যে আহ, এখানে আসলে ওরা এত বড় কোম্পানি, আমার মতো একটা ছোট্ট কোম্পানি, আমি আসলে ওদের সাথে কি পেরে ওঠাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে, যার কারণে আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম। বাট শেষ পর্যন্ত কিন্তু আমি আপনার হচ্ছে যে মানে একদম কি বলে এটাকে, আমি সব ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বসছি, তাদেরকে জানাইছি, এবং আলটিমেটলি অ্যাট লাস্ট পয়েন্টে যখন আপনার ওরা বাংলাদেশ থেকে চলে যায় তার আগেও এসটিটি পুলের যিনি চিফ এক্সিকিউটিভ ছিলেন ইন্ডিয়া থেকে, হি ফ্লাইড টু মিট মি, এবং আমাকে বলেছিল ওনার অফিসে ভিজিট করার জন্য। তা আমি বললাম যে নো, আই ক্যান ভিজিট ইন এনি 5 স্টার হোটেল। সো হি ইনভাইটেড মি ইন শেরাটন। সো আমরা ওখানে বসলাম। তা আমি বললাম দেখো তুমি আমার সাথে পারবা না, ইউ ওয়ন্ট উইন দ্য গেম বিকজ আই বর্ন অ্যান্ড ব্রট হিয়ার। আমি এখানে জন্মগ্রহণ করেছি, আমি যদি আমার মৃত্যু হয় আমি যেখানেই থাকি এই দেশেই আমার লাশটা চলে আসবে। আর এই দেশের না হলেও 1 লক্ষ মানুষের সাথে আমি কানেক্টেড, যাদেরকে আমি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছি, যাদেরকে আমি ই কমার্স ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছি। সো আমি যদি কথা বলি এই 1 লক্ষ মানুষ আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু তোমার পাশে কেউ দাঁড়াবে না। তুমি আমার সাথে ব্যবসা রিজিউম করো, তুমি অলরেডি আমার 3.5 সাড়ে 3 বছর আমার লাইফ থেকে নষ্ট করে ফেলছো। তখন কিন্তু আমি শুধু দেউলিয়া না, মানে আমি কিন্তু ব্যাংক্রাফ্ট কিন্তু 2বার হইলাম ধরেন, আর এইবার এসে আমি ব্যাংক্রাফ্ট না। ইউ হ্যাড টু শাট এভরিথিং ডাউন। হ্যাঁ, আমার নট অনলি পালা শাট থাকতে ডাউন, হয়েছে। আমি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম, আমাকে কেউ রিচ করতে পারে না। সো আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলাম যে দেখো তুমি হয় আমার সাথে ব্যবসা রিজিউম করবা, না হলে আমি এখানে মানে তোমরা এখানে ব্যবসা করতে পারবা না, কারণ তোমরা আমাদের বাংলাদেশের মানুষের সাথে বিট্রে করছো, এবং শুধু আমার সাথে না, এরকম আরও 100 কোম্পানির সাথে বিট্রে করছো, তোমরা আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিছো। সো আমাকে বললো যে এভরিথিং উইল বি সর্টেড। ও যাওয়ার পরে বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়ায় চলে যায়, শর্ট তো করলোই না, ও আর একটা মামলা ঠুকে দিল আমার নামে। এই মামলা ঠোকার পরে তখন আমি আর নিজেকে দমায় রাখতে পারলাম না। আমি পরের দিনই ট্রেড বডির যারা আমাদের সিনিয়র লিডার ছিলেন আমি সবাইকে টেলিফোন করলাম, সবাই একত্রিত হলো এবং আমরা তখন যেটা করা দরকার সেটাই করলাম, এবং আলটিমেটলি ওরা আমাদের কাছে হেরে গেল, এবং আলটিমেটলি তারা কিন্তু এদেশ থেকে আপনার তাদেরকে চলে যেতে হলো, অপারেশন বন্ধ করে দিতে হলো। সেইটাই দেখেন আবার, মানে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও তাহলে আমি 3.5 বছর মানে শুধু ব্যাংক্রাফ্ট না, আমি তো একসময় ধরেন ব্যাংক্রাফ্ট হইলে আমি ফ্রন্টে ছিলাম, মানুষের সাথে কানেকশন করতে পারতাম, আমি কাজ করতে পারতাম, স্কিল ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমাকে লুকায় থাকতে হয়েছে। তারপর আমি যখন আবার ফ্রন্টে আসলাম, ইন দ্য মিন টাইম আমি যে লুকায় ছিলাম আপনার এই সময়গুলো কিন্তু আপনার হচ্ছে যে আমি আপনার ওই যে মানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি, এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে এমন একটা সেগমেন্টে কাজ করেছি যেই সেগমেন্টটা বাংলাদেশে এক্সপ্লোর ছিল না, আমি সেটাকে ডাইভার্সিফিকেশন করেছি আমার মার্কেটিংয়ের দক্ষতা এবং নলেজ দিয়ে। তো এটা কোন ইন্ডাস্ট্রি ভাইয়া? ইলেকট্রনিক্স, আমি নিশটা বলছি না। আচ্ছা, সো এই ভদ্রলোকরা আমার সাথে বিট্রে করলো। এটা কি ওই ই কমার্সটা? জি, হ্যাঁ, আমি রিলেট করতে পারতেছি এবার। তো আমার সাথে বিট্রে করলো। কেন বিট্রে করলো? কারণ আমি এই বছরের আপনার হচ্ছে মে মাসে মানে হঠাৎ করে মেটার বিজনেস পার্টনার হলাম। সো দে অফার্ড মি 5 crore যে নাজমুল ভাই আপনার এই কোম্পানি 5 কোটি টাকা দিয়ে আমরা কিনে নিব, 5 কোটি টাকার মধ্যে আপনার 1 কোটি টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন, বা 1.5 কোটি টাকা দিয়ে আপনার একটা গাড়ি কিনে দিব, আপনার 2 কোটি টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনে দিব, আপনার ভাবিকে ফোন দিল, আর বাকি যে 2 কোটি টাকা থাকবে এটা দিয়ে আপনার নামে একটা ফাউন্ডেশন করে দিব। এই ফাউন্ডেশনে আপনি যে এডুকেশন বা এডটেক করতে চান করবেন। আপনি যদি আমার আরেকটা ভেঞ্চার আছে যেটা হচ্ছে ন্যাচারাল স্কিন কেয়ার, আপনি যদি ওখানে ইনভেস্ট করতে চান ওখানে করবেন, কিন্তু 5 কোটি টাকা আমরা দিয়ে দেবো, আপনি সব ক্লোজ করে একসাথে করে ফেলবেন। বাট এতে ওনাদের লাভ কি? মানে
আমার মাথা দিয়ে তো ওই কোম্পানিটা জিরো থেকে ধরেন একটা সার্টেন লেভেল পার করলো। কত পার করলো আমি সাধারণত আসলে ফ্যাক্টস অ্যান্ড ফিগার বলতে চাই না, মানে কোনো ইন্টারভিউতেও না, কোথাও আমি কিন্তু টাকার গল্প কখনোই করিনি। মানে আপনি হয়তো কখনো দেখেছেন ভালো জায়গায় গেছে, ওরা একটা ভালো জায়গায় গিয়েছে, কিন্তু কত গিয়েছে সেটা আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, সো তারা এই অফারটা যখন করলো তার মানে কি তারা আমাকে পারচেস করে ফেলতে যাচ্ছে। সো আমি দেখলাম যে না, এটা এটা আসলে মানে আই ডোন্ট লাভ টু সেল। আমি ডিনাই করলাম এবং আমি আমার এই মেটা বিজনেস পার্টনারের এই জায়গাটা নিয়ে আবার ফোকাস করা শুরু করলাম। এটা কিন্তু জাস্ট এই যে 3.5 months ago আমি এটা এই সময়ের কথা বলছি। সো এখন এই সময় আমি দেউলিয়া না, মানে এই যে মে মাসের যে কথাটা বলছি, তখন আমি মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা টাকা আর্ন করি, জাস্ট 2-3টা ই-কমার্স থেকে আর্ন করি। বাট ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আলহামদুলিল্লাহ মানে টেকনোলজিক্যাল মার্কেটিংয়ের যে জায়গা, এই জায়গাতে আমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে যে আসলে একটা বিজনেসের জিরো থেকে একটা সার্টেন মাইলস্টোন অ্যাচিভ করা পর্যন্ত কি করতে হয়, কিভাবে করতে হয়, কখন নো বলতে হয়, কখন ইয়েস বলতে হয়, কখন ডাইভার্সিফিকেশন করতে হয়, কখন ডাইভার্সিফিকেশন করতে হয় না, কখন ভার্টিক্যালি আপনার হচ্ছে ডাইভার্সিফিকেশন করতে হয়, কখন হরাইজন্টালি ডাইভার্সিফিকেশন করতে হয়, এই পুরো ইকোসিস্টেমটা আমার মাথায় ঢুকে গেল। বাট দেখেন, যেই প্রতিষ্ঠানটা আমার জমি বন্ধক রাখার টাকায় আমি যেই প্রতিষ্ঠান আমার হাউস থেকে তৈরি হলো, সেই প্রতিষ্ঠান যখন 5 বছর পরে সেই প্রতিষ্ঠানের ফাউন্ডাররা যখন আমাকে পারচেস করে ফেলতে চাইলো, তখন আমি আবার আমার জিত চেপে গেল। মানে আমাকে পারচেস করতে যাচ্ছে, মানে ইউ ক্যান পারচেজ মি অ্যাটলিস্ট, মানে টাকার কাছে তো আমি 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 কেউ তো আমাকে কিনতে পারবে না, মানে ইটস ইম্পসিবল। মানে অ্যাটলিস্ট আমার মাইন্ডসেট বা আমি যেভাবে ধরেন আমার লাইফটা লিড করে আসছি, ইট ইজ নট পসিবল। আমরা ভাবি এক প্রকার রাজি, বাট আমি বলছি নো, আমি এটা করতে চাই না। বিকজ আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে আসলে এর চেয়ে বেটার কিছু আছে। কারণ গ্লোবালি যেহেতু মেটার পার্টনার, সো আই ক্যান সার্ভ গ্লোবালি অ্যান্ড ইটস এ $1 trillion ইন্ডাস্ট্রি, রাইট? সো আমি বিদেশের মার্কেটেও সার্ভ করতে পারবো, সেই টাকা আবার আমি দেশের রেমিটেন্স আনতে পারবো, আবার আমি এদেশের কাস্টমারদেরকেও সার্ভ করতে পারবো, এবং এইখানে আমি কিছু ট্রেড ব্যালেন্স করতে পারবো। কারণ এখানে আপনার ট্রেড ব্যালেন্সের জায়গাটা, মানে ট্রেড ব্যালেন্সটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যদি আপনি এমএনসি করেন। যেহেতু আমার এখন T3 কমিউনিকেশনস লিমিটেড বা আমার কোম্পানিটা এখন মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে গিয়েছে, সো আমার ট্রেড ব্যালেন্স করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে বাংলাদেশ, সিঙ্গাপুর, মিডল ইস্ট, আমেরিকা, সো এই 4টা জায়গা যদি আমার রাউটিং হয়, তাহলে ধরেন আমি এদিকে চায়না, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আপনার হচ্ছে যে মিডল ইস্ট, USA, ইউরোপ, এই পুরো মার্কেটটা কিন্তু আমি তখন ধীরে ধীরে ক্যাপচার করে ফেলতে পারবো এবং আমার অপারেটিং হাব হবে বাংলাদেশ। বুঝছি। তার মানে অপারেশনটা বাংলাদেশে থাকবে, বাট মার্কেটিং টিম, সেলস টিম, অফিস, এগুলো আসলে ওখানে থাকবে। কারণ বাংলাদেশে থাকলে আমার এখানে একটা আপনার হচ্ছে যে লিভারেজ পাওয়ার সুযোগ আছে এবং এখানে অনেক কর্মসংস্থান তৈরি হবে। এবং আমার যেটা আসলে মানে যেটা আমার এখন যেটা আমার যেটা থিঙ্কিং বা আমার যেটা চিন্তা ভাবনা, সেটা হচ্ছে যে ই-কমার্সের যে জায়গাগুলো আছে, ই-কমার্সে অনেকগুলো মডিউল আছে। সো বাকি লাইফটা আমি ই-কমার্সের এই মডিউল যেমন এডুটেক, এর মধ্যে আমার একটা জায়গা হচ্ছে যে আমি এই এডুকেশনটাকে ফ্রি করে দিতে চাই। ওকে, এটা কীভাবে? মানে আপনার হচ্ছে যে ই-কমার্সের যদি আপনি ইকোসিস্টেমটা ধরেন, তাহলে অ্যাট ফার্স্ট আসতেছে আপনার, ধরেন আপনি একদম ফ্রেশ একটা ই-কমার্স বিজনেস করতে চান, তাহলে অ্যাট ফার্স্ট আপনার এডুকেশন নলেজ দরকার, কীভাবে কাজ করে। তারপর আপনার হচ্ছে যে এখানে একটা এডটেকের একটা জায়গা আছে, এটা কিন্তু নিশ এডটেক, অন্য কিছু শেখাবে না, শুধুমাত্র ই-কমার্স বিজনেসের এটা নিয়ে। এবং দেখেন আজকে যে সার্ভিস বিক্রি করে আমরা গ্লোবালি টাকা আনতেছি, এই যে আজকে যে আমরা ধরেন আনঅফিসিয়ালি, মানে অফিসিয়ালি $500 মিলিয়ন, কিন্তু আমি মনে করি আনঅফিসিয়ালি এটা, হ্যাঁ আমি আনঅফিসিয়ালি এটা মনে করি যে $1 মিলিয়ন প্লাস বাংলাদেশের ফ্রিল্যান্সার আর্ন করে, কারণ এখানে 5 লাখ ফ্রিল্যান্সার কিন্তু কানেক্টেড। তো আমরা যেমন আজকে সার্ভিস বিক্রি করে গ্লোবালি টাকা আনতেছি, আমার দেশের কলা পাতা বিক্রি করে, আমার দেশের লেবু পাতা বিক্রি করে, আমার দেশের অর্গানিক ফুড বিক্রি করে, আমার দেশের চামড়া বিক্রি করে, আমার দেশের
লেদার ইন্ডাস্ট্রি বিক্রি করে, মানে লেদার ইন্ডাস্ট্রির প্রোডাক্ট বিক্রি করে আমার দেশের সবচেয়ে যে মাখন প্রোডাক্ট কাপড় কাপড় সেটা হচ্ছে যে আমার। so এই জায়গাটা যদি আমরা গ্লোবালি নিয়ে যেতে পারি তাহলে একটা সময় আমরা এখানে বসেই সারা দুনিয়ায় প্রোডাক্ট বিক্রি করতে পারবো। আপনি So, এক্সপোর্টের it কথা is- বলছেন না, আপনি বলছেন ব্র্যান্ডের কথা, যে আমার brand দিতে হবে। এক্স্যাক্টলি আমি এক্সপোর্ট নিয়ে বলছি না। আপনি একটা সিম্পলি চিন্তা করেন যে আমাদের এখানে কাপড়ের যে জায়গাটা, এখানে আরেকটা মজার গল্প আপনাকে আমি বলবো যেটা অনেকের ভালো লাগবে। ডেভেলপমেন্টের একটা থিওরি আছে, সেটা হচ্ছে যে ধরেন একটা দেশ যখন ফার্স্ট ডেভেলপ হওয়া শুরু করে, তো সেটা হয় মানে এটা ডেভেলপমেন্টের একটা গ্রাফ ইয়ে আছে, একটা স্ট্যাটিস্টিক্স বা গ্রাফিক্যাল চার্ট আছে। সো ওখানে দেখা হয়েছে যে একটা দেশ ফার্স্টে হচ্ছে বস্ত্রতে হচ্ছে ধরেন যে সাফিসিয়েন্ট হয়ে গেল। ধরেন আপনার এই আমেরিকার কথা বলেন বা যেসব দেশ ডেভেলপড হয়েছে, মানে এটা কিন্তু কেস হিস্ট্রি। তো তারা প্রথমে বস্ত্রতে ধরেন যে ডেভেলপড হয়েছে, হওয়ার পরে যখন তারা দেখছে যে আসলে এটা যদি আমি থার্ড একটা কান্ট্রিতে ইয়ে করে দেই তাহলে এইখানে প্রেশারটা কমে গেল, কোথায় বেশি টাকা হবে সেই ইন্ডাস্ট্রিতে আমি ফোকাস করি। আরবিট্রাজ। অপরচুনিটি কস্ট বলা হয়। সো ফার্স্টে হচ্ছে কাপড় ইন্ডাস্ট্রিতে ওরা বড় হয়, তারপরে আসে হচ্ছে যে আপনার ইস্পাত, তারপরে আসে যন্ত্র, তারপরে আসে টেকনোলজি। এভাবেই একটা দেশের মানে আপনার গ্রোথ হয়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে দেখেন আমরা কাপড়ের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো অবস্থায় আছি, টেকনোলজি ইন্ডাস্ট্রিতেও আমরা আজ থেকে 20 বছর আগে বা 15-18 বছর আগে যেভাবে আমরা দেখছি, এখন কিন্তু টেকনোলজি ইন্ডাস্ট্রি সেখানে নাই। হ্যাঁ, রাইট। এটা হয়েছে। সো আমার আসলে টার্গেটটা হচ্ছে যে আগামী দিনে আমি যদি মানে যেহেতু আমার বয়স এখন 38 পর্যন্ত আমি আমার খেলাটা কিন্তু জ্যাকমার মতোই খেলেছি। যখন যা মনে হয়েছে ধরেন যে মাঠ পাইছি, মানে ও যেটা বলছে আর কি, ওর থিওরি রাইট, Yes. যে যেটা ভাল লাগে তুমি করতে থাকো, টিল দ্য এজ অফ 40 এরকম এজ অফ বলছে। 40 তুমি খেলতে থাকো। আমি ধরেন যে মাঠ পাইছি, আমি ভালো মাঠ পাইছি ওখানেও খেলছি, আমি ধরেন পচা মাঠ পাইছি, মামলা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ মামলা টামলা খায়, সব মাঠে আমার খেলা শেষ। হ্যাঁ, নাও আই এম 38। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলে রাখি, কোনো একটা ইন্টারভিউতে অ্যাপেক্সের যিনি মালিক, ওনার নামটা কি যেন, ওই যে গ্রের, উনিও তো গ্রের, মঞ্জুর এলাহি সম্ভবত নাম ওনার নাকি, যাই হোক আমি ভুলে গেছি। তো উনি আপনার একটা বক্তব্য বলেছিলেন যে আপনি যদি বড় হতে চান ব্যবসায়ী, তাহলে আপনার একটা বন্ধু লাগবে। তো এই কথা শোনার পর আমি পরের লাইনটা শুনতে যাচ্ছিলাম যে আসলে বন্ধুটাকে। তো উনি তখন বলতেছে আপনার এই বন্ধুটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। ওকে। তো এই জিনিসটা আমার মাথায় তখন খুব ভালো ধরছে। তো তখন থেকে আমার এক ছোট ভাই আছে, আমি নাম এখন ডিসক্লোজ করতে যাচ্ছি না। সো ও আবার ফাইন্যান্সিয়াল এই জায়গাতে অনেক দিন ধরে কাজ করতেছে। মানে ওর ইচ্ছাটা আসলে যে একদিন আমি একটা ব্যাংক বানাবো, এবং অলরেডি ওর একটা ধরেন ছোটোখাটো ব্যাংক হয়ে গেছে, মানে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হয়ে গেছে, আমি নাম বলতে চাচ্ছি না। তো ও আবার আমরা তখন একসাথে আবার কানেক্ট হই, মানে এবং এই ধরেন যে গত 1.5 বছর ধরেই আমরা সামহাও কানেক্ট করি। তো গত বছরও আমাকে একটা ইনভেস্টমেন্ট করে, সেই ইনভেস্টমেন্ট আমি ফেল করে ফেলি। আমি মেটা বিজনেস পার্টনার হওয়ার পরে, আমি যদি মেটা বিজনেস পার্টনার হই, সেদিন আমার ওই ই কমার্সের সাথে, এবং আপনি জানেন যে মে মাসে প্রথম আলো একটা রিপোর্ট করে আমাকে নিয়ে যে 50টির বেশি উদ্যোগ গড়ে দিয়েছেন নাজবুল। এই ঘটনা দেখার পরে ওই ফাউন্ডারদের একটা হিংসা তৈরি হয় আমার উপরে, যে নাজমুল ভাই আসলে, অথচ দেখেন এই বেবিটা কিন্তু আমার হাতে তৈরি, এই বেবিটা, এবং এমন একটা বেবি, আমি নাম বলতে চাচ্ছি না, মানে এটা দুঃখজনক যে এই বেবিটা আমার হাতে তৈরি, আমার হাউসে তৈরি। আমি দিনরাত জেগে এই বেবিটাকে কাজ করে, মানে এই বেবিটাকে ধরেন আমি যখন একদম তাগড়া বানায় ফেলছি, এই বেবি যখন ধরেন মানে সুপার ডুপার হিট করতে পারে, ফল দিচ্ছে ভালো মতো, তখন পাশাপাশি আমার আগের যে বেবি ছিল সেই বেবিটাও যখন এখন মানে হঠাৎ করে মানে ধরেন যে একটা ভালো অবস্থায় চলে আসছে, তখন আর কি আমাকে তারা মানে সেপারেশন, মানে হয় অ্যাকুইজিশন করো অথবা সেপারেট হয়ে যাও। ইয়েস। ডিড ইউ গেট মাই পয়েন্ট? সো আমি আসলে ওটা হতে চাইনি, আমি সোল্ড হতে চাইনি, হুম। বরং আমি আমার অস্তিত্বের লড়াইটা তখন মে মাস থেকে আবার আমার অস্তিত্বের লড়াই শুরু হয়, কারণ আমি তো তখন একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা আর্ন করি। তো তখন আমার যখন মেটা পার্টনার। হ্যাঁ, তখন আমি মেটা পার্টনার, অফিসিয়াল পার্টনার হচ্ছে। সো তখন আমার
আমি কি মানে এখন আমার এতদিনের এই অভিজ্ঞতা এই সব কিছু মিলায় আমি এখন বুঝতে পেরেছি যে সামনে আমার কি প্রোডাক্ট বেচতে হবে, কোন কোন দেশে আমার ফুটপ্রিন্ট লাগবে, কোন কোন রিসোর্স লাগবে, কত টাকা অ্যালোকেট করতে হবে। এই ম্যানেজমেন্টের জন্য ওই যে আমি যে ছোটো ভাইয়ের কথা বললাম ফাইন্যান্সিয়াল, ওকে আমি আবার আমার পাশে নিয়ে আসলাম যে নাও ইউ টেক কেয়ার অফ দ্য ফাইন্যান্স বিকজ আই ফেইল্ড ডিউ টু ফাইন্যান্স। মানে এই পুরো ঘটনাতে কিন্তু দেখেন যদি আমার পাশে একটা মানুষ থাকতো সবসময় যে আমাকে ফাইন্যান্সিয়াল ডিরেকশন দিবে, বা ধরেন আমি আজকে একটা ঝামেলায় পড়ে গেলাম, ও আমাকে ফাইন্যান্সিয়ালি টেনে তুলবে, এই লোকটা আমি আসলে হয়তো আমার ব্যর্থতা আমি তৈরি করতে পারি নাই। বাট যখন আমি ওকে নিয়ে আসলাম, সো অ্যাট দ্যাট পয়েন্ট আমার কাছে মনে হয়েছে নাও আই ক্যান ড্রাইভ ফাস্ট বিকজ আমি খুবই ভিশনের একটা মানুষ, হাইলি অ্যাম্বিশাস, নট গ্রিডি লাইক ওই যে ওলফ অফ ওয়াল স্ট্রিট। সো দিস টাইম আই স্টার্টেড অ্যাগেন অ্যান্ড মে মাসে যখন আমি শুরু করি, আমার এখনও মনে আছে যে যখন ওই ভেঞ্চারের সাথে আমার কাট আপ হয় তখন আমি ডে টু ডে আবার চলাফেরা শুরু করি। আমি ড্রাইভার কাট করে দেই, মানে সেলফ ড্রিভেন, মানে কোথাও যাওয়া হয় না ওরকম, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার বাসায় চলে যাই। আমি যখন মেটার পার্টনার তখন আমি বাসা থেকেই কাজ করি। সো ব্যাক টু প্যাভিলিয়নে গিয়ে তখন আমি আবার স্টার্ট করি মার্কেটে জাম্প করার, এবং তারপরে আমি আলহামদুলিল্লাহ গত 3.5 মাসে আমি আমার যে মাইলস্টোনটা ছিল সেই মাইলস্টোনটা অ্যাচিভ করে আমি ইতিমধ্যে গ্লোবালি আমার ফুটপ্রিন্টটা রাখার চেষ্টা করেছি উইথ মেটা পার্টনার ওইটা। হ্যাঁ এক্স্যাক্টলি। বুঝতে পারছি। সো এখন আমাদের টিকটক, মেটা, গুগল, মানে এই যে প্ল্যাটফর্মগুলো আছে, প্লাস বাংলাদেশের যেই লোকাল ডিএসপিগুলো আছে, সো এগুলোর কিউমুলেটিভ নিয়ে আমার একটা মডেল আমরা তৈরি করছি যেখান থেকে আসলে শুধুমাত্র এই মেটা বা টিকটক বা হচ্ছে গুগল এরাই উপকৃত হবে না, আমার দেশের যে ডিএসপি বা আমাদের এখানেও কিন্তু অনেকগুলো অ্যাডটেক আছে যেটা সম্পর্কে মানুষ জানে না। আছে, এটা না জানার কারণ হচ্ছে যে আমাদের মার্কেটাররা এগুলোকে প্রমোট করে না। হ্যাঁ, রাইট। সো এই জায়গাগুলো যেহেতু, কারণ এই নলেজই তাদের নাই, মানে আপনি যদি এখন প্রশ্ন করেন ডিএসপি কি, 99.99% হা করে দেখা থাকে ভাই ডিএসপি কি জিনিস, বাংলাদেশি কি কোনো ডিএসপি আছে, বাংলাদেশি কি অ্যাডটেকের কেউ আছে, বলবে অ্যাডটেক কি জিনিস ভাই, মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এই মার্কেট যদি আমরা হলিস্টিক অ্যাপ্রোচে না চালাই, এবং একটা জিনিস হচ্ছে কি দেখেন, রং একটা 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 লোক যখন বাড়িতে রং করায় তখন সে প্রথমে মিস্ত্রিকে জিজ্ঞেস করে কোন রং লাগাবো। একটা বিজনেসম্যান হি ইজ মোর ফোকাসড অন হিজ ইনোভেশন, তার প্রোডাক্ট, অপারেশন, তার অপারেশন, তার মানি ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে সে ব্যস্ত থাকে। রাইট। মার্কেটিংয়ে তার ফোকাসটা আসলে যদি সে সবই একা করে তাহলে আসলে তার জন্য এটাকে বিজনেস বলা যাবে না। এবং পৃথিবীর কোনো বড় কোম্পানি নিজের মার্কেটিং নিজে কিন্তু টিম দিয়ে করে না। আপনি যদি বড় বড় অর্গানাইজেশনের কথা বলেন, সবাই কিন্তু তার এই মার্কেটিং কমিউনিকেশনগুলো আউটসোর্সই করে দেয়, এক্সপার্ট টিমকে আউটসোর্স করে। রাইট। তো বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এখানেও লোকাল অনেক প্ল্যাটফর্ম আছে অ্যাডটেকের, যেগুলোকে আমরা কেউই প্রমোট করছি না। ওকে, আমরা যদি এখন কোয়েশ্চেন করি যে ধরেন একটা আমাদের এই পডকাস্ট দেখবে যারা মনে করেন ফ্রিল্যান্সিং করতে চায় বা যারা নতুন বিজনেস করছে বা মোটামুটি ভালো বিজনেস করছে এমন মানুষ, সিইওসরা দেখবে। সো এখানে আমি জাস্ট জানতে চাই আপনার কাছে, এই যে ইনিশিয়েটিভটার কথা বলছেন ডিএসপি, এই জিনিসগুলো ফর আ নর্মাল পার্সন যদি বুঝতে হয় কীভাবে বুঝবেন? আপনি মেটার পার্টনার বলছেন, এটা এসটিটিভুল অনেকে বুঝে না, আমি বুঝি সেটা ঠিক আছে, কারণ আমি কাজ করতেছি অনেকদিন ধরে। এটা একদম সহজ করে বোঝার চেষ্টা করছি আপনি এখন এক্স্যাক্টলি কী করতেছেন এবং এটাতে তারা কীভাবে বেনিফিট হতে পারে। ওকে ফাইন। বেসিক্যালি যদি রাইট নাও আমার অর্গানাইজেশনের অপারেশন সম্পর্কে বলেন, মূলত আমাদের যেহেতু ই কমার্স ইন্ডাস্ট্রিটা একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং এখানে মাত্র 5% পেনিট্রেশন হয়েছে। আমাদের যে টোটাল মার্কেট, আমরা মাত্র 5% মার্কেট সার্ভ করতে পারছি। 95% কিন্তু আমরা সার্ভ করতে পারি নাই। সো এই মার্কেটটা কিন্তু বড় হবে, মানে এটা এখন আমি বুঝি, আরও 10 বছর আগে আমার এই জ্ঞানটা বা এই প্রেডিকশনটা আমি করতে পারতাম না, কিন্তু এই মার্কেট গ্রো করবে, এটা ফর শিওর। সো আমরা যেটা এখন করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি আপনাকে যেটা বললাম যে ই কমার্সের যেই মডিউলগুলো আছে, ধরেন এডুকেশন, এটাকে ফ্রি, মানে এই ই কমার্সের এডুকেশনটাকে ফ্রি করানোর
আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, কিছু ফ্রি ট্রেনিং আমরা অলরেডি লঞ্চ করেছি। আপনার হচ্ছে যে অ্যাডভার্টাইজিংয়ের জন্য তাদের যেই সাপোর্টটা দরকার হয় আমরা মোস্টলি তাদেরকে এম্পাওয়ার করছি। মানে ব্যাপারটা এম্পাওয়ারিং কি, অ্যাজ এ বেটার বিজনেস পার্টনার আমাদের প্ল্যাটফর্মে যারা অনবোর্ড হচ্ছে আমরা বলছি যে আপনার ক্যাম্পেইন আপনি ম্যানেজ করেন, বিকজ মোস্টলি আমাদের হচ্ছে এসএমই কাস্টমার। এই মুহূর্তে আমরা লার্জ কাস্টমার নিয়ে কাজ করছি না। আর আমাদের টার্গেট হচ্ছে যে যেহেতু এডুকেশন আছে এটার সাথে, এখানে ফাইন্যান্স আছে, কারণ আপনি শিখলেন তারপরে আপনার আইডিয়া জেনারেট হলো, আপনার ফাইন্যান্স দরকার। সো আমরা একটা ফিনটেক নিয়েও চিন্তা ভাবনা করছি, কাজও করার চেষ্টা করছি। ফিনটেকের পরে আসে B2B মার্কেট প্লেস, যেখান থেকে লোকজন সোর্স করবে। সো এখানে একটা কাজের বড় জায়গা আছে, অবশ্যই অনেক বড়। B2Bর পরে আসতেছে ধরেন যে মার্চেন্টের লাগে টেকনো মার্কেটিং, সেই টেকনো মার্কেটিংয়ে মেটা দরকার হয়, টিকটক দরকার হয়, গুগল দরকার হয়, আদার্স কিছু সাপোর্ট দরকার হয়। এরপরে আসে লজিস্টিক্স এবং পেমেন্ট গেটওয়ে। সো আমার জীবনের স্বপ্নই হচ্ছে বেসিকলি এই যে কয়েকটা মডিউলের কথা আপনাকে বললাম, মানে এখন এসে আমার গোল বা অবজেক্টিভ ভেরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, মানে কোনো ডিসরাপশন এখানে নাই, মানে বা ডিস্ট্রাকশন এখানে নাই যে আমি কি করব সামনে। আই ক্যান ফেল, আমি অ্যাগেইন ব্যাংক্রাফট হইতে পারি, আই ডোন্ট নো। হয়তো আমার ফাইন্যান্সিয়াল যেই ফ্রেন্ড আছে, বন্ধুটা আছে, ও হয়তো আমাকে হইতে দিবে না, এটুকু আমার কনফিডেন্স আছে, মানে অ্যাট দিস মোমেন্ট, মানে আমি প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলছি। বাট আনটিল মাই ডেথ, ওই জ্যাকমার যে থিওরিটা আছে যে আমার বল খেলা যা খেলার 38 পর্যন্ত আমি আপনার ফাউল খেলছি, আবার পেনাল্টি খাইছি, আপনার হচ্ছে গোল খাইছি, লাল কার্ড খাইছি, হলুদ কার্ড খাইছি, পালায় বেড়াইছি, সব কার্ড আমার ধরেন যে লাইফের নেওয়া হয়ে গেছে, নেওয়া শেষ আমার অ্যাট দিস পয়েন্ট তাই মনে হয়। কারণ আমি প্রচুর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, মানে ওই যে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ যেরকম বলা হয়, আমার মনে হয় আমি সবই বেঁচে ফেলছি। এমন কোনো প্রোডাক্ট বা এমন কোনো ইন্ডাস্ট্রি নাই, ঠিক আছে, যেখানে আমি কাজ করি নাই, এরকম মনে হয়। ভেরি কানেক্টেড কোয়েশ্চেন। এখন আমি কথার কথা, আমি কালকে একটা চিন্তা করলাম যে আমি একটা নতুন এসএমই তৈরি করব। এসএমই মানে দোজ অফ ইউ নো, এটা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ছোট একটা বিজনেস, যেটা আমার স্টার্ট আপের মতো অনেক বড় হবে না, কিন্তু আমার মোটামুটি আমার এবং আমি 10-20 জনকে এমপ্লয় করতে পারবো। মোটামুটি কথার কথা আমি একটা আচারের বিজনেস করছি, মান্থলি আমার টার্ন ওভার হচ্ছে 2 লাখ টাকা। এর মধ্যে থেকে আমার 60-70 হাজার টাকা লাভ থাকে, 2টা মেয়ে থাকে, তারা হচ্ছে কাস্টমার রিপ্লাই করে, একজন প্যাকেজিংয়ের জন্য আছে। আমি এসএমই, আমার মান্থলি খরচ করতে হয় $300, $200, 40,000 টাকা খরচ করতেছে, 2 লাখ টাকা রেভিনিউ হচ্ছে, 60,000 টাকা ইনকাম হচ্ছে, দুজনকে 10-20,000 টাকা স্যালারি দিচ্ছি, মোটামুটি খেয়ে পরে আমি কেরানীগঞ্জে ভালো আছি। এখন আমি কিভাবে করে আপনার কাছ থেকে সাপোর্ট নিতে পারবো? হোয়াটস দ্য প্রসেস? আমিও তো এসএমই ওনার। হ্যাঁ, ভেরি সিম্পল, একদম সিম্পল ভাবে বললাম না, একদম সিম্পল। বেসিক্যালি আমাদের বর্তমানে জাস্ট আমাদের যেই ইজি টার্ন, আমাদের যেই ফেসবুক পেজ আছে, একটু আরেকবার বলেন, আমরা লিখে দেবো। ইজি টার্ন, হ্যাঁ, ইজি টার্ন লিখলেই চলে আসবে। এটা ইজি টার্নের পাশে আগের নাম ছিল দ্য টার্ডেলস টার্ন। তো মানুষ উচ্চারণ করতে যা দাঁতটা ধরেন সবার ভাঙা যাইতো, ঠিক আছে, ডোমেন পাওয়ার জন্য করছে না। আমার ফ্রেন্ড নাম বলেছিল, আমি ওকে বলছিলাম নাম কি হবে, ও বলছিল দ্য টার্ডেলস টার্ন। সো আমার ওই ফ্রেন্ড হচ্ছে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একজন বিখ্যাত সুরকার, আমি নাম বলছি না। সো ও আমাকে বলছিল যে নাম হচ্ছে এইটা হবে, তা ওই আমাকে বলছিল, আমি ওই দিনই ডোমেনটা কিনছিলাম। পরে দেখলাম যে আসলে মানুষ উচ্চারণই করতে পারে না, টুটেলস টার্ন বলে কেউ, টার্টেলস, অনেক ঘটনা। আমি যেন সহজ করে দিলাম যে easyturn.com, EAZYTURN.com। সো আমাদের ফেসবুক পেজ আছে। যেহেতু আপনি জানেন যে আমি আবার মানে এই 3.5 মানে এই আবার ধরেন আমার এই যে এই লাইফের যে জার্নিটা স্টার্ট হলো, মানে আমি মনে করি যে এই যে জার্নিটা মে মাসে, যে এই লাস্ট এই বছরের মে মাসে যে জার্নিটা শুরু হলো, এই জার্নিটা হচ্ছে যে আমার লাইফের লাস্ট মানে জার্নি। এটাই আমার আলটিমেট গোল ছিল, সিলিকন ভ্যালি। এক্স্যাক্টলি, এটাই আমাকে সিলিকন ভ্যালিতে নিয়ে যাবে। যদি আমি এখানে আমার ওই ফাইন্যান্সিয়াল যে বন্ধু আছে, সে যদি আমাকে এখানে ফাইন্যান্সিয়াল গাইডেন্স ঠিক মতো দেয়, তাহলেই আমি একমাত্র সিলিকন ভ্যালিতে যেতে পারবো। বিকজ আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু মেক $1 billion সেলস। আমার $1 billion সেলস করার ক্যাপাসিটি আছে। বাট যার সেলস করার ক্যাপাসিটি আছে, সে যে মানি ম্যানেজমেন্টেও দক্ষ হবে, এটা কিন্তু আসলে এটা কিন্তু একটা মানে মানি আর্ন করা এক জিনিস, আর মানিটা ম্যানেজ করা কিন্তু আর এক জিনিস। সো আই হ্যাভ দ্যাট মাচ ক্যাপাসিটি টু মেক $1 billion সেলস, বাট আই বিলিভ যে আই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ম্যানেজ দ্যাট $1 billion টু মেক আ সাস্টেনেবল বিজনেস
এই ক্যাপাসিটি আমার নাই। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন, কারণ আমি বলি, আমি অনেক লোকের সাথে আমাদের মিটিং করতে হয়। আমাদের যেমন এজেন্সি থেকে, আমাদের নেক্সট এজেন্সি থেকে আমরা এপ্রিল মাসে, মে মাসে প্রচুর মিটিং করছি। মিটিংগুলো সবগুলো আমরা কোনো অ্যাডও চালাইনি, কিচ্ছু করিনি। ইদার হয়তো আমার কোনো একটা ভিডিও দেখে এসেছে, ইদার আমাদের ফাউন্ডার জোমর স্যার, ওনাকে তো অনেক মানুষ চিনি, ওনার জন্য এসছে। এখন আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে মানুষ না স্পেশালিস্টের ভ্যালু বুঝে না। এই যে আপনি যেমন এত যেগুলো বললেন, আপনার স্টোরি এত ইন্সপায়ারিং স্টোরি, ব্যর্থতা আছে, সফলতা আছে, অনেক কিছু আছে, মিক্সড স্টোরি। সেখান থেকে আপনি বলতেছেন যে এখনো পর্যন্ত আপনি ভাবতেছেন না যে আমি সব জানি। আমার চেয়ে হয়তো ওই স্পেসিফিক জায়গাতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমি জানি না তো, আমি তো আপনাকে বললাম যে বিজনেসের Exactly. পিলার হচ্ছে 3টা। হ্যাঁ, একটা হলো ইনোভেশন, একটা হলো মানি ম্যানেজমেন্ট, একটা হলো মার্কেটিং। কারণ আমি মার্কেটিং সেলসে ধরেন সুপার ডুপার স্টার, কিন্তু আমি বাকি যে 2টা পিলার আছে, মানে 3 পিলার যদি আপনার শক্ত না হয় হ্যাঁ, তাহলে এই জিনিস ভেঙে পড়বেই। এবং এই পৃথিবীতে দেখেন আপনি, এই যে স্টিভ জবস যখন ওজনিয়াককে নিয়ে আসে, ওজনিয়াকই তো টেকনিক্যাল গাই ছিল, রাইট? এভরিথিং। ওজনিয়াককে যখন ও নিয়ে আসে তখন কিন্তু ওজনিয়াক সম্ভবত IBM এ খুব ভালো বেতনে জব করতো। IBM এ তো জব করতো IBM মনে হয়, সম্ভবত। যাই হোক, ওজনিয়াকের বাবা মা লিটারেলি কিন্তু স্টিভ জবসকে গালাগালি করছে। স্টিভ জবস জানে যে আমি একটা বিষয় দক্ষ, হয়তো আমি ও সেলসে দক্ষ বা অর্গানাইজ করতে দক্ষ, কিন্তু ওই সিস্টেমটা বানানোতেও দক্ষ না। সো আমি সেলস করতে পারি মানে আমি মানি ম্যানেজ করতে পারবো, দিস ইজ অ্যাবসার্ড। এবং আপনি যে কথাটা বললেন যে আমি বেশিরভাগ অর্গানাইজেশনে অ্যাকাউন্টিংই দেখি না, ওরা জানেই না যে কত টাকা, একদম মুদি দোকানের মতো ব্যবসা চালায়। এই দেশে রশিদ থাকে, রশিদ। এদেশের 99% আপনি ই কমার্স উদ্যোক্তা, যেহেতু আমাদের অনেক মানুষের সাথে কাজ করতে হয়, যদিও আপনার ক্লায়েন্টদের সাথে আমার খুব একটা ডিলিংস এখন হয় না, বাট আপনি তো ইনসাইট জানতে পারেন। হ্যাঁ, আমি যেহেতু ইনসাইট জানি, বা সামটাইমস আমি ডিরেক্ট ক্লায়েন্টকে কানেক্ট করি, কারণ আমার সব সিস্টেম অটোমেটেড আমি এখনও করিনি, ইচ্ছা করেই করিনি। কারণ হচ্ছে যে আমি এইটাকে, মানে যেহেতু নেক্সট 1 ইয়ার্সে আমার প্ল্যান আছে যে আমি 30,000 অন্টারপ্রেনার নিয়ে কাজ করব, ডিরেক্টলি কাজ করব, কোনো ট্রেনিং দিব না। মানে ট্রেনিং দিব, কিন্তু সেটা মানে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইনভলভমেন্ট থাকবে, ইনভলভমেন্ট থাকবে, এক্স্যাক্টলি এরকম আর কি। সেখানে আপনার আমি বেশিরভাগ বলি যে ভাই অ্যাকাউন্টিং ভাই ম্যানেজ করে না, বা করলে এমনভাবে করে যে আসলে ব্যালেন্স শিট কোথায়, গ্রস প্রফিট কত কত হইলো, মানে আপনি বিশ্বাস করেন ফেসবুক খুললে বা আপনি ইউটিউবে যান, আপনি দেখবেন যে লাখ লাখ টাকা সেলসের গল্প। কেউ আইসা বলতেছে না ভাই মানিটা কেমনে ম্যানেজ করতে হয়, বলতেছে কেমনে ধনী হওয়া যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইটস অ্যাবসার্ড। আপনাকে সেলস করতে হবে, কত % ব্যয় করতে হবে, কত গ্রস প্রফিট হলো, মাস শেষে আপনার ক্যালকুলেশন থাকতে হবে। এইটা যদি না থাকে বিজনেস ফেল করবেই। কারণ বাড়ির আপনার পিলার যদি এই যে বিজনেসের যে 3টা পিলারের কথা বললাম, আমি নিজে তো স্বীকার করলাম যে আমি এই যে 38 ইয়ার্স পর্যন্ত 3বার ফাউল গেম খেললাম। এই ফাউল গেম কিন্তু আমি যদি মানি ম্যানেজমেন্টে দক্ষ হইতাম তাহলে এই গেমটা ফাউল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভেরি 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 ইনসাইটফুল। অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে আমরা আজকে মোটামুটি শেষ করব। আপনি বলতে পারেন যদি ইফ ইউ হ্যাভ এনিথিং এলস টু শেয়ার। আমার মোটামুটি আমি যে গল্পটা আমি বের করতে চেয়েছিলাম, মোটামুটি আমি চুপচাপ থেকে সেইগুলো বের করতে পেরেছি। এটা আমার কাছে মনে হচ্ছে অনেক সার্থকতার বিষয়। অ্যান্ড আমি আপনার আগের পডকাস্টে শুনেছিলাম যে ইউ ওয়ান্ট টু ওয়্যার হোয়াইট ফর আ ওয়াইল। দিস ইজ মাই অফিসিয়াল ড্রেস। হ্যাঁ, সো গতকালকে আমি এটা কিনেছি। সাদা সাদা ম্যাচ করে। হ্যাঁ, আমি কখনো সাদা পরি না। দিস ইজ মাই অফিসিয়াল ড্রেস। গ্রেট গ্রেট। সো ডোজ অফ ইউ যারা আপনারা শুনলেন এই পর্যন্ত, আমি চাই আপনারা জাস্ট লিখবেন হোয়াইট সুগার, এতটুকু লিখেন হোয়াইট সুগার, তাহলে আমি বুঝবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। অ্যান্ড তাদেরকে অনেক থ্যাংক ইউ। অ্যান্ড আমি এন্ডিং নোটে যাওয়ার আগে আমি জাস্ট জানতে চাই, মানে লাস্ট বলতে চাই এটাই যে আপনাদের সবার বিজনেস নিয়ে কাজ করতে হবে। আমরা অনেকগুলো এখানে লার্নিং শিখেছি যে অকপটে নিজের উইকনেসগুলোকে স্বীকার করা, আমার নিজের স্পেশালিস্ট আমি যে জায়গাটা সেটা বুঝতে পারা, কাজ করতে পারার সময় ভিশন কিন্তু ইম্পর্টেন্ট। দেখছেন উনি কিন্তু ভিশনটা দেখছেন, উনি একবার সিলিকন ভ্যালি নিয়ে কথা বলতেছে, উনি একবার বলতেছে যে আমি জমি বন্ধক নিব, আমি ওয়াইফের 15 লাখ টাকা নিব, আমি এটা করবো ওটা করবো। আমাদের চিন্তাটা কেমন কাজ করে যে একটা কোন চায়না থেকে একটা প্রোডাক্ট আসবে, ওটা কোনোভাবে this is not business model, this is scamming model. I call it scamming model because এই মানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মানি মেকিং অ্যান্ড ডুইং বিজনেস, ইট ইজ ডিফারেন্ট। মানি মেকিং আপনি অনেকভাবে করতে পারেন ভাই। কালকে মানে আপনি ধরেন যে সোনার একটা দোকান খুলে যদি ধরেন গয়না বন্ধক নিয়ে টাকা করা শুরু করেন, তাও ইউ ক্যান মেক মানি, রাইট? বাট ডুইং বিজনেস অ্যান্ড মেকিং ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি অ্যান্ড ইন দ্য ইকোসিস্টেম,
দ্যাট ইজ দ্য আলটিমেট, দ্যাট শুড বি দ্য আলটিমেট গোল অফ এ বিজনেস। এক্স্যাক্টলি, ওইটা থট প্রসেসটাই তো আসে না মানুষের। এক্স্যাক্টলি, যে আমি চিন্তা করবো একটা দোকানে বসে থাকবো সারাদিন, আমি ওখানে ক্যাশ করবো, বাড়িতে চলে যাবো, 1500 টাকা লাভ হয়েছে, গেল। এটাই হচ্ছে সমস্যা। দিস ইজ নট, এটা তো মুদি দোকানদারি করা। হ্যাঁ, আমি নেগেটিভলি বলছি না, মুদি দোকানদার হি ইজ অলসো অ্যান এন্টারপ্রেনার, ইম্পর্টেন্ট অফকোর্স এই সোসাইটির জন্য ইম্পর্টেন্ট, বাট ইফ ইউ ওয়ান্ট টু মানে মেক আ বিজনেস, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বিজনেস বলি, সেটা করতে গেলে আপনাকে আসলে চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি ভাই, বিফোর ইউ ইন্ড, আমাদের লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনার যেহেতু এই প্রবলেমগুলো আস্তে আস্তে আপনি সব কিছু করে আসছেন, আমরা আশা করছি বাংলাদেশি কমিউনিটিতে নাজমুল তপুর কাছ থেকে অনেক কিছু জানতে পারবে আর অনেক ভ্যালু পাবেন। আপনি যে ট্রেনিংগুলো করাবেন, আশা করতেছি এই ট্রেনিংগুলো খুব তাড়াতাড়ি আসবে আরও। আমি আপনার হচ্ছে অলরেডি আমাদের স্টুডিওটাও গত পরশুদিনই সেট আপ হলো। কোথায়? এটা আপনার হচ্ছে মোহাম্মদপুরে। নাইস। সো আশা করছি যে এখন থেকে প্রতিদিনই আমার একটা টার্গেট আছে যে প্রতিদিনই অ্যাটলিস্ট ছোট ছোট হলেও আমি একটা করে আপনার হচ্ছে যে প্রতিদিন কিছু একটা দিব। আমার কাছে সবসময় যেটা মনে হয় যে একজন বিজনেসম্যানের আসলে চিন্তা করা উচিত হচ্ছে যে তার পরের প্রজন্ম নিয়ে। তার মানে আপনি যদি লিগ্যাসি না দিতে পারেন তাহলে ইউ আর নট এ বিজনেসম্যান। ওকে, অ্যাটলিস্ট আপনার হচ্ছে যে একটা থটে থাকতে হবে যে আমি এই ব্যবসাটা করতেছি কারণ আমি আমার পরবর্তী প্রজন্মকে ব্যবসাটা দিয়ে যেতে চাই। এবং গতকালকে আমি হচ্ছে টিভিএস এর একটা নিউজ দেখতেছিলাম যে বাংলাদেশে পরের প্রজন্মের কাছে ব্যবসাটা অনেকেই দিয়ে যেতে পারে না। এটার একটা বড় কারণ হচ্ছে যে সিঙ্গাপুর ভিত্তিক একটা কনসাল্টিং ফার্ম, তারা দেখতেছে যে এটার কোনো কনস্টিটিউশন নাই। আমি এগুলো নিয়ে এখন স্টাডি করি। মানে আপনি যদি লিগ্যাসি না দিয়ে যেতে পারেন, আমাদের তো সবাই শর্ট টার্ম ধনী হতে চায়, সো লিগ্যাসিটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, সো বিজনেসম্যানের অ্যাটলিস্ট লিগ্যাসি নিয়ে থিঙ্কিং করা উচিত। আমার ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এত কষ্ট করতেছো? আমি বলি যে বিকজ আমি আমার পরের জেনারেশনকে দিয়ে যেতে চাই। দ্যাট শুড বি দ্যাট ইজ সাইকোলজি of a successful businessman. That should be. I am not a successful businessman, but I am thinking, or my thought process works in that way so that I can transfer my legacy or আমি সাকসেসর ক্রিয়েট করে যেতে পারি। সো বিজনেস আসলে এভাবেই চিন্তা করতে হয়। কখনোই শর্ট টার্মে আপনার মানে ধনী হয়ে গেলেন, লাখ লাখ টাকা ইনকাম করলেন, দিস ইজ নট বিজনেস, দিস ইজ জাস্ট মানি মেকিং। হট উই ডিড জাস্ট ধরেন যে আরও 15 বছর আগে এগুলো আমরা আসলে চিন্তা করে আসছি। সো এটা আমার অন্তত এই বয়সে এসে আর ওই চিন্তাটা হয় না যে আমি শর্ট টার্মে মানি মেক করবো। পারফেক্ট। সো দ্যাট বিং সেড, উই আর এন্ডিং দিস এপিসোড। আশা করছি আপনারা দেখছেন অ্যান্ড এটা শেয়ার করবেন আপনার পরিচিত মানুষদের যারা বিজনেস শুরু করতে চায় বা যারা ধরেন এই মুহূর্তে স্ট্রাগল করতেছে বিজনেস নিয়ে, যারা মনে করেন অনেক মানুষ এরকম আছে আমি চিনি যারা বিজনেস করতে চাচ্ছে কিন্তু তারা গাইডেন্স খুঁজতেছে, এটা খুঁজতেছে, ওটা খুঁজতেছে। সো এই স্টোরিগুলো শুনলে হবে কি মনে হবে যে ওকে আমি খুব একটা রং ট্র্যাকে নাই, আমি যে অনেক বড় বড় চিন্তা করি, বাবা মা বলে যে কেন সরকারি চাকরির দিকে যাস না, তোর একটা ফটোকপি দোকান করে দিচ্ছি, ওইটা কর, এটা কর, ওটা কর, এই জিনিসগুলো বাদ দিয়ে জাস্ট বড় কিছু চিন্তা করা উচিত, অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়া যাবে তাহলে। সো থ্যাংক ইউ ভাই আসার জন্য, এত কষ্ট করে অনেক দূর থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং এই এপিসোডটি যারা দেখেছেন সবাইকে একটা কথা বলতে চাই যে সবাই একটু ডিলেড গ্র্যাটিফিকেশন নিতে হবে, ঠিক আছে? মানে শর্ট টার্ম প্লেজার ক্রিয়েটস লং টার্ম পেইন, তো শর্ট টার্ম গেইন ক্রিয়েটস লং টার্ম পেইন। ইয়েস, এটা খুবই খুবই ইন্টারেস্টিং। এই জন্য ধরেন এই যে আমরা এখন যে কাজটা করছি, আমি আরেকটা সিটি থেকে আসছি, পডকাস্ট স্টুডিও ভাড়া নিচ্ছি, কাজ করছি, বিকজ আমার লং টার্ম প্ল্যান আছে যে হোয়াট আই ওয়ান্ট ফ্রম দিস নলেজ। আমার এখন কিন্তু গ্লোবাল ভিলেজ, হ্যাঁ মানে আমি বলতেছি যে বাসা থেকেও করা যেত, কিন্তু বাসা থেকে দেখতো না। এক্স্যাক্টলি, সো এটাই আর কি, লং টার্ম প্ল্যান করেই তো আপনাকে লং টার্ম প্ল্যান করে কাজ করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা সবাই দেখলেন ভাইয়া, থ্যাংক ইউ। আপনার এখানে অনেক মানুষ বসে আছে, সো থ্যাংক ইউ।